বেশি দিলাম, হ্যাঁ, x3। সো আমাদের তিনটা কম্পোনেন্ট আছে, x1 x2 x3। তাহলে আমরা একটা t of x ইকুয়ালস টু লিখতে চাই, যেটা আমাদের এই f of x ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করবে। হ্যাঁ, তাহলে আমরা যখন করছি আমরা কি বলছি যে given an order find first order Taylor approximation, right, at subvector z, right? So আমাদের একটা z দেওয়া থাকবে, এরকম z1 z2 z3 কিছু একটা দেওয়া থাকবে, right? সো এখানে কোনো নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ, মানে z1 z2 z3 মনে করো দেওয়া আছে 1 2 3, right? তাহলে আমরা এই পয়েন্টের আশেপাশে f of x এর ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেট করতে চাই, f of x ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করতে চাই। সো আমরা ক্লাসে যেটা ডিরাইভ করছিলাম যে এই t of x ফাংশনটা দেখতে এরকম হবে, এটা হবে f of z প্লাস আমাদের গ্রেডিয়েন্ট ভেক্টর at z ট্রান্সপোজ ইনটু x মাইনাস z। এটা হবে আমাদের অ্যাফাইন ফাংশন দেখতে, হ্যাঁ। তাহলে আমাদের এখন আমাদের গিভেন ফাংশন যেটা দেওয়া আছে সেখানে f of z, তারপর এই গ্রেডিয়েন্ট ভেক্টরটা কত, তারপর সেটা বের করতে হবে, তারপর z যেটা আছে, এগুলো সবাই এই ইকুয়েশনের মধ্যে বসালেই আমরা অ্যাফাইন অ্যাপ্রক্সিমেশন পেয়ে যাবো, রাইট? সো এটাই আমাদের ফার্স্ট অর্ডার টেইলর অ্যাপ্রক্সিমেশন, এটাই আমাদের অ্যাফাইন অ্যাপ্রক্সিমেশন। এটাকে লিনিয়ার অনেক সময় বলা হয়, কিন্তু এটা ভুল করে বলা হয়, কারণ ওই যে সাথে একটা প্লাস বি যেহেতু আছে, সো এই ফাংশনটা লিনিয়ার না, এটা অ্যাফাইন। সো অ্যাফাইন অ্যাপ্রক্সিমেশন। সো সো এক্ষেত্রে বিটা কি? এক্ষেত্রে বিটা হচ্ছে এই যে এফ অফ জেড আর এই পার্শিয়াল ডেরিভেটিভের যে ভেক্টরটা, গ্রেডিয়েন্ট ভেক্টর আর জেড, এখান থেকে আমাদের আরেকটা ইউ আসবে। এনিওয়ে, সো এফ অফ জেড কত, তা আমরা জাস্ট এই ফাংশনের মধ্যে জেড বসাবো, তারপরে আমাদের এফ ফাংশনের মধ্যে জেড ভ্যালুগুলো বসাবো, জেড এর ভ্যালুগুলো হচ্ছে 1 2 3, রাইট? সো এটা বসালে যেটা পাওয়া যাবে, সো ই টু দি পাওয়ার x1 এর ভ্যালু হচ্ছে 1, x2 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমরা ই স্কয়ার পাবো, মাইনাস x1 স্কয়ার মানে 1 স্কয়ার, আর x3 মানে হচ্ছে 3, তাহলে f of z হচ্ছে ই স্কয়ার মাইনাস 3, রাইট? আর তারপর আমাদেরকে এই গ্রেডিয়েন্ট ভেক্টরটা বের করতে হবে at z, রাইট? সো আমরা জানি গ্রেডিয়েন্ট ভেক্টর at x এটা আসলে কি, রাইট? কোনো জেনারেল x এর জন্য এটা কি? এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ গুলা। এখানে যেহেতু x এর মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে, তাহলে প্রতিটা কম্পোনেন্টের জন্য যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো আসে, সো x1 এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, x2 সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তারপর x3 সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, সো এগুলো বের করতে হবে। তাহলে আমাদের অরিজিনাল ফাংশন যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা x1 এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ বের করব প্রথমে, তারপর সেখানে z বসাবো, তাহলে আমরা এই যে এই z বসানো মানে কি, রাইট? পার্শিয়াল ডেরিভেটিভ, এই গ্রেডিয়েন্ট ভেক্টর at z, রাইট? সো এটাকে আমরা বলতেছি গ্রেডিয়েন্ট ভেক্টর at z। সো সেটা কি হবে? সেটা হবে হচ্ছে এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলোর মধ্যে x এর জায়গায় যে z বসাবো, রাইট? সো x1 এর মধ্যে যে ফাংশনটা হবে সেখানে z বসাবো, পার্শিয়াল ডেরিভেটিভ x2 সাপেক্ষে যে পার্শিয়াল ডেরিভেটিভ সেখানে z বসাবো, x3 সাপেক্ষে যে পার্শিয়াল ডেরিভেটিভ সেখানে z বসাবো। সো এই জিনিসটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, সেই ক্যালকুলেশনের কাজটাই আমরা এখানে করে দেখি। সো আমরা এফ অফ জেডটা বের করছি, এখন আমরা এই পার্শিয়াল ডেরিভেটিভের কাজগুলো করবো এবং সেক্ষেত্রে এই কোয়ান্টিটিটা বের করবো, রাইট? সো আমাদের অরিজিনাল ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ, প্রথমে আমরা x লিখি, মানে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, x1 এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ অরিজিনাল ফাংশনের কত, তারপর সেখানে x এর জায়গায় z বসাবো, তাহলে আমাদের z এ এই পার্শিয়াল ডেরিভেটিভের ভ্যালু কত সেটা বের হবে, রাইট? যেটা আমাদেরকে দিবে হচ্ছে
যে জেড পয়েন্টে আমরা x1 এর দিকে যদি 1 ইউনিট মুভ করি তাহলে ফাংশনের ভ্যালুটা কতটুকু চেঞ্জ হয়। সো x1 এর সাপেক্ষে যখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বের করি, সো আমাদের অরিজিনাল ফাংশন যেটা ছিল সেখানে x1 কে আমরা ভ্যারিয়েবল চিন্তা করব, আর x2 আর x3 এগুলোকে আমরা কনস্ট্যান্ট চিন্তা করব। সো e টু দি পাওয়ার x1 x2, এখানে x1 টা ভ্যারিয়েবল, x2 টা একটা কনস্ট্যান্ট। সো e টু দি পাওয়ার mx টাইপের একটা জিনিস হলো, রাইট? তাহলে এটা ডেরিভেটিভ কি হবে? এটা ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার x1 x2, আর x1 x2 ডেরিভেটিভ আমরা x1 এর সাপেক্ষে নিচ্ছি, তাহলে এখান থেকে একটা x2 আসবে, আর মাইনাস x1 স্কোয়ার x3, x3 টা কনস্ট্যান্ট, সো x3 থাকবে, আর x1 এর সাপেক্ষে ডেরিভেটিভ নিলে আমাদের আসবে 2x1, সো আমরা টোটাল পাবো 2x1 x3। অলরাইট, সো নাও আমরা যদি এখন এখানে z বসাই, তার মানে হচ্ছে আমরা এইখানে আমরা একটা জেনারেল x এর জন্য পার্শিয়াল ডেরিভেটিভ কত হবে লিখছি। তো এখন আমরা ওই পার্টিকুলার z পয়েন্টে পার্শিয়াল ডেরিভেটিভ কত সেটা জানতে চাই। তাহলে এখানে আসবে কত? e টু দি পাওয়ার x1 x2, সো সেখানে আমরা z বসাচ্ছি, z1 z2 বসাবো, তাহলে e টু দি পাওয়ার 2 যেটা ছিল, তারপর x2, তারপর একটা 2 গুণ হবে, মাইনাস 2 ইন্টু x1 x3, তাহলে 2 ইন্টু x1 হচ্ছে 1 আর x3 হচ্ছে 3, তাহলে আমরা পাচ্ছি এখানে 6। এইভাবে করে আমাদের করে যেতে হবে। সো আমরা পার্শিয়াল ডেরিভেটিভ x2 এর সাপেক্ষে কত সেটা বের করব। সো আমাদের অরিজিনাল ফাংশনকে আমরা x2 এর সাপেক্ষে ডেরিভেটিভ নিলে কত পাবো? কেউ একজন বলবা? So x1 into e to the power x1 x2. রাইট, x1 into e to the power x1 x2, তারপর -0 মাইনাস 0, কারণ পরের অংশটার মধ্যে কোনো x2 নাই, রাইট? পুরো x1 আর x3 আছে, দুটোই আমাদের কনস্ট্যান্ট ধরতে হবে, ফিক্সড ধরে নিয়ে আমরা কাজটা করি, তাহলে -0, তার মানে এখানে যা আছে তাহলে x1 into e to the power x1 x2। সো আমরা যদি z এ এই পার্শিয়াল ডেরিভেটিভটা কত সেটা বলতে চাই, তাহলে এটা আসবে হচ্ছে 1 into e to the power 2, রাইট? বা e to the power 2। সো একইভাবে আমরা x3 এর জন্য করব। সো f of x3 at x কত? সো আমরা প্রথম টার্মের মধ্যে কোনো x3 নাই, তাহলে ওখান থেকে 0 আসবে, সেকেন্ড টার্ম থেকে আসবে মাইনাস x1 স্কোয়ার, রাইট? এটা জাস্ট মাইনাস x1 স্কোয়ার, তাহলে e to the power সরি পার্শিয়াল ডেরিভেটিভ at x3 at z কত? সেটা হচ্ছে -1 স্কোয়ার, মানে -1, রাইট? তাহলে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ at z এগুলোকে নিয়ে যে ভেক্টরটা, মানে গ্রেডিয়েন্ট ভেক্টর at z, এটা কত কত আসলো? 2 e to e স্কোয়ার -6, তারপর আসতেছে হচ্ছে কি e স্কোয়ার আর -1, রাইট? তারপরে ইন্টারপ্রিটেশনটা কি? যে আমরা এই জেড আমাদের ইনপুটে, আমাদের অরিজিনাল ফাংশন যেটা ছিল সেই ফাংশনে যদি আমরা জেড এ দাঁড়ায় থাকি, ইনপুটে যে এক্স ভেক্টরটা আছে, হ্যাঁ, সেখানে যদি সেটার বদলে যদি আমরা জেড এ দাঁড়ায় থাকি, তাহলে x1 এর দিকে 1 ইউনিট মুভ করলে ফাংশনের ভ্যালুটা 2e স্কোয়ার -6 পরিমাণ বাড়ে। x2 এর দিকে যদি আমরা 1 ইউনিট মুভ করি তাহলে e স্কোয়ার পরিমাণ ফাংশনের ভ্যালুটা বাড়ে, আর x3 এর দিকে মুভ করলে, অন্যগুলোকে ফিক্স রেখে x3 এর দিকে মুভ করলে আমাদের ফাংশনের ভ্যালুটা -1 পরিমাণ বাড়ে বা 1 কমে, রাইট? ডিক্রিজ হয়। তাহলে এই হয়ে গেল আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের ভেক্টরটা বা গ্রেডিয়েন্ট ভেক্টরটা। তাহলে আমাদের এখন টি অফ এক্স টাকে আমরা একবারে লিখতে পারতেছি। টি অফ এক্স সেক্ষেত্রে কত? এফ অফ জেড, এফ অফ জেড হচ্ছে ই স্কোয়ার -3, রাইট? এই এফ অফ জেড, তারপর গ্রেডিয়েন্ট ভেক্টরটা ট্রান্সপোজ ইনটু এক্স মাইনাস, তাহলে এফ অফ জেড হচ্ছে ই স্কোয়ার মাইনাস কত ছিল? 6 নাকি 3, সরি। তো এই হলো এফ অফ জেড, প্লাস গ্রেডিয়েন্ট ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট নিতে হবে। তাহলে গ্রেডিয়েন্ট ভেক্টরটাকে আমরা রো আকারে লিখি, 2e স্কোয়ার -6 e স্কোয়ার আর -1 আর x মাইনাস z ভেক্টরটা। সো x মাইনাস z ভেক্টর হচ্ছে x1 মাইনাস z1
x2 minus z2 আর x3 minus z3. সো এইভাবে রেখে দিতে পারো, অথবা আরেকটু ক্যালকুলেশন করা যায় যে এটাকে যদি ডট প্রোডাক্ট আসলে করে ফেলো, তাহলে e স্কোয়ার মাইনাস 3 প্লাস 2e স্কোয়ার মাইনাস 6 into x1 minus 1 plus e square into x2 minus 2 আর minus 1 into x3 minus 3. Now এটাকে আরেকটু সিম্পলিফাই করে যদি করো তাহলে সামথিং ইন্টু x1 প্লাস সামথিং ইন্টু x2 প্লাস সামথিং ইন্টু x3 প্লাস সামথিং, রাইট? আমরা যদি কনস্ট্যান্ট গুলোকে সব একসাথে করি সেটা হবে আমাদের সেই b, আর এই যে এখানে x1 এর সাথে x2 এর সাথে আর x3 এর সাথে যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো আমাদের সেই a1 a2 a3. সো এরকম একটা প্রবলেম দেওয়া থাকলে আমরা এইভাবে করব। সো এখন z এর আশেপাশের কোনো পয়েন্টের জন্য, ধরো আমি আরেকটা পয়েন্ট নিলাম z ড্যাশ, যেটা হচ্ছে 1 2 3 না করে আমরা মনে করো আমরা নিলাম 1.1 2 আর 3.01, রাইট? সো এটা z এর আশেপাশের একটা পয়েন্ট বলতে পারি এই কারণে, কারণ আমরা z থেকে বেশি দূরে চলে যাই। z এ 1 2 3 পয়েন্টটাতে ছিলাম, আমরা এখানে x1 এর থেকে একটু চেঞ্জ করছি, x2 তে আমরা ফিক্সড রাখছি, আর x3 থেকে আমরা সামান্য একটু মুভ করছি। সো এতটুকু যদি মুভ করি তাহলে আমাদের f অফ z ড্যাশ এটা আমরা অরিজিনাল ফাংশন থেকে তো বের না করে এখন আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা করতে পারি। আমরা আমাদের আশাটা হচ্ছে যে এটা আর t অফ z ড্যাশ কাছাকাছি হবে। সো তুমি এখন এই z ড্যাশটা এই ফাংশনের মধ্যে বসাতে পারো, দ্যাট ইজ এই 1.1 2 আর 3.01 কে তুমি x1 x2 আর x3 তে বসালে যে ভ্যালুগুলো পাবা সেখান থেকে একটা নাম্বার পাবা, সেই নাম্বারটা হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ f অফ z ড্যাশ। তো আমাদের কাজটা হচ্ছে t অফ z কে দিয়ে সরি t অফ x ফাংশনটাকে দিয়ে অ্যাপ্রক্সিমেট করা আমাদের অরিজিনাল ফাংশনটাকে, এবং অরিজিনাল পয়েন্ট যেখানে অ্যাপ্রক্সিমেট করছে তার আশেপাশে থাকলে we should get a good enough approximation, right? এই হলো টেইলর অ্যাপ্রক্সিমেশন করা বা অ্যাফাইন অ্যাপ্রক্সিমেশন করা। আর স্যার যখন জিজ্ঞেস করে যে একটা ফাংশন অ্যাফাইন কিনা অথবা নন লিনিয়ার কিনা অথবা লিনিয়ার ফাংশন কিনা, তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? সো লিনিয়ার হওয়ার শর্তটা কি? সো fx লিনিয়ার কখন? সো আমরা বলছিলাম একক x আর একক y যখন দুইটা পাশাপাশি সমান ইকুয়াল হবে, আলফা x প্লাস বেটা y। সো এই ফাংশনটা হচ্ছে একটা ভেক্টর নেয়। আমরা ওই ভেক্টর, আমরা যদি একটা ফাংশনের মধ্যে দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনকে পাঠাই, সেটা যদি আলফা টাইমস এফ অফ এক্স প্লাস বেটা টাইমস এফ অফ ওয়াই হয়, তাহলে এটাকে আমরা বলি রাইট লিনিয়ার। এই ঘটনাটা ঘটলে আমরা বলবো লিনিয়ার, রাইট? তাহলে একটা জিনিস লিনিয়ার কিনা সেটা আমরা দেখাবো কিভাবে? সো দেখাতে গেলে আমাকে দেখাতে হবে যে এই যে কোনো আলফা বেটা, এখানে আলফা আর বেটা হচ্ছে স্কেলার, আর এক্স আর ওয়াই হচ্ছে আমাদের ভেক্টর, রাইট? সো এই ফাংশনটার ইনপুট এইটা যদি একটা ধরো আর এন ভেক্টর হয়, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে এই আর এন এন লেন্থের ভেক্টর। সো আমাদেরকে দেখাতে হবে যে জেনারেল কেসে যে কোনো আলফা বিটা এবং এক্স ওয়াই এর জন্য আমাদের ফাংশনটা এই সুপারপজিশনটা হোল্ড করে, রাইট? নাও আমরা আরেকটা জিনিস, সো এই সুপারপজিশন যদি হোল্ড না করে, তুমি যদি কোনো একটা, সো ইফ ইউ ক্যান শো ফর particular x, y এবং alpha beta superposition does not hold, then fx is not linear, right? So not linear এটা দেখানোর জন্য আমার কাজটা খুব সহজ, মানে সহজ না আসলে, মানে আমি বলতে চাচ্ছি যে কাজটা সিম্পলার ইন দ্য সেন্স দ্যাট আমাকে সিম্পলি একটা
একটা ভেক্টর এক্স মানে দুইটা ভেক্টর এক্স ওয়াই এবং দুইটা স্কেলার আলফা বেটার জন্য দেখাতে পারলেই হলো যে এই সুপারপজিশনটা হোল্ড করতেছে না। হ্যাঁ, আর যদি দেখাতে চাও লিনিয়ার তাহলে তোমাকে দেখাতে হবে যে এক্স্যাক্টলি যে কোনো এক্স ওয়াই এবং আলফা বেটার জন্য হোল্ড করে। সো আমাদের একটা ফাংশন যদি দেওয়া থাকে তাহলে আমরা ইন জেনারেল এই প্রুফ করার কাজটা করতে পারি এবং ক্লাসের একটা এক্সাম্পল অবশ্যই করে দেওয়া হয়েছে। এবং নন লিনিয়ার হলে আমরা একটা এক্স ওয়াই আলফা বেটা খুঁজে বের করব যেটার জন্য সুপারপজিশন হোল্ড করে না, সেটাতে আমরা নন লিনিয়ার দেখাতে পারবো। নাও আমরা এই সেকেন্ড কাজটা যেখানে আমরা কোনো একটা এক্স ওয়াই আলফা বেটা খুঁজতেছি, একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা আলফা আর বেটা যদি 1 ধরি, লেট আলফা বেটা 1, তাহলে সুপারপজিশন অনুযায়ী আমাদের এফ অফ এক্স প্লাস ওয়াই শুড বি এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই। তার মানে দুটো ভেক্টর যোগ করলে যোগফলের কে আমরা ফাংশনের কাছে পাঠালে যে আউটপুটটা পাওয়া যাবে, আলাদা আলাদা ভাবে এক্স আর ওয়াই কে ফাংশনের কাছে পাঠালে যে আউটপুট পাওয়া যাবে তাদের যোগফলের সমান হতে হবে। সো আমি যদি এখন কোনো একটা এক্স আর ওয়াই খুঁজে বের করতে পারি যে কারণ যেটার জন্য এইটা হোল্ড করে না, তাহলেও আবার দেখানো হয়ে গেল যে সুপারপজিশন হোল্ড করে না। বা আমি যদি শুধুমাত্র এটা দেখাই যে ফর সাব আলফা আর ফর সাব এক্স আলফা এক্স কে আমি শুধুমাত্র পাঠালাম, কোনো বেটা পাঠালাম না, বেটা ওয়াই পাঠালাম না, তাহলে again according to superposition this should be this, right? So these are kind of special cases of আমাদের এই সুপারপজিশন বা লিনিয়ারিটি রুল, right, of superposition property. So আমরা এই যে বললাম যে আমরা যদি দেখাতে পারি যে if you can show for a particular xy alpha beta, so আমরা এখানে একটা পার্টিকুলার আলফা বেটা চুজ করে ফেলছি যে প্রথমটার ক্ষেত্রে, রাইট, যে আলফা আর বেটা আমরা ওয়ানই ধরবো সবসময়। তাহলে আমার কাজ হচ্ছে এখন একটা এক্স আর একটা ওয়াই খুঁজে বের করা যার জন্য এই সুপারপজিশনটা হোল্ড করে না। যদি দেখাতে পারি যে এই একটা পার্টিকুলার এক্স আর ওয়াই এর জন্য এই সুপারপজিশনটা হোল্ড করে না, তাহলে আমরা একটা নন লিনিয়ার বলতে পারবো, রাইট? অথবা আমরা যদি ওয়াই বাদ দিয়ে শুধুমাত্র একটা এক্স এর আর একটা আলফার জন্য দেখাতে পারি যে এই সেকেন্ড স্পেশাল কেসটা হোল্ড করে না, তাহলেও আমরা বলতে পারবো যে এটা লিনিয়ারটা। সো লিনিয়ার না দেখানোর জন্য আমরা অনেক সময় ওই আলফা বেটা এক্স ওয়াই চারটা জিনিস না খোঁজার চেষ্টা করে আমরা শুধুমাত্র এই স্পেশাল কেসগুলো হোল্ড করে না এটা দেখানোর চেষ্টা করি অনেক ক্ষেত্রে, ঠিক আছে? সো এটা গেল একটা ব্যাপার। জাস্ট ফর এন এক্সাম্পল, যদি আমাদের ধরো দেওয়া থাকে যে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার, হ্যাঁ, ধরো এক্স ওয়ান স্কোয়ার ইন্টু এক্স টু, বা তাও দরকার নেই, ধরো এইটা, রাইট? তাহলে এবং ধরলাম যে এই ক্ষেত্রে এই ফাংশনে যেহেতু আমাদের দুইটা জিনিস নেয়, তাহলে আমাদের এই ফাংশনের ইনপুট হচ্ছে সবসময় এরকম, রাইট? দুইটা জিনিস ইনপুট নেয় ও আউটপুট দেয় হচ্ছে এই দুইটা জিনিসের গুণফল। নাও কোশ্চেন হচ্ছে ইজ দিস ফাংশন লিনিয়ার? সো আমরা ক্লাসে একটা শর্টকাট কথা বলছিলাম যে লিনিয়ার যদি হতে হয় তাহলে এরকম দুইটা ভ্যারিয়েবল গুণ অবস্থায় থাকতে পারবে না, বা কোনো একটা ভ্যারিয়েবলের স্কোয়ার থাকতে পারবে না, বা ই টু দি পাওয়ার কোনো ভ্যারিয়েবল থাকতে পারবে না, বা সাইন কস লগ ইত্যাদি অদ্ভুত কিছু থাকতে পারবে না। বরং যদি লিনিয়ার হয় তাহলে একটা ফাংশনকে সবসময় আমরা এ ট্রান্সপোজ এক্স এই ফরম্যাটেই আমরা পাবো, রাইট? লিনিয়ার হলে সবসময় এই ফরম্যাটে পাওয়া যায়, যেখানে এ আরো স্পেসিফিক্যালি আমরা প্রুফ করে দেখাইছিলাম যে এ হবে হচ্ছে এফ অফ ই ওয়ান এফ অফ ই টু ব্লা ব্লা ব্লা, রাইট? এ ভেক্টরটা সবসময় এই ধরনের চেহারার হবে যদি লিনিয়ার হয়। সো এই ফাংশনটার দিকে তাকায় আবার যদি এটাকে লিনিয়ার কিনা দেখাতে হয়, সো এই ফাংশনটাকে আমরা তাকায় চিন্তা করতে পারি এটাকে কি সামথিং ইনটু এক্স ওয়ান প্লাস সামথিং ইনটু এক্স টু এই ফরম্যাটে লেখা যায় কিনা। ওয়েল, ঠিক ক্লিয়ার না এখানে কিভাবে লেখা যাবে, হ্যাঁ, কিন্তু তারপর তুমি যদি বলে দাও যে তাহলে লিনিয়ার না, মানে সেটা একটু
বেশি হয়ে গেল, কি বলে, মানে তুমি আসলে প্রুফটা করলা না, যে টাকায় বললা যে আমার কাছে মনে হচ্ছে না এটাকে সামথিং ইন্টু a1 x1 প্লাস সামথিং ইন্টু x2 এভাবে দেখা যাবে, বাট এটা দেখে মনে হচ্ছে না এটা লিনিয়ার। হ্যাঁ, তখন যখন তোমার কাছে যদি মনে না হয় একটা জিনিস লিনিয়ার, এবং আমি তোমাকে বলেই দিলাম শর্টকাট গুলা কি, যে দুইটা ভ্যারিয়েবল গুণ অবস্থায় থাকতে পারবে না, কোনো ভ্যারিয়েবল স্কোয়ার থাকতে পারবে না, ই টু দি পাওয়ার লগ সাইন এগুলো থাকতে পারবে না, এগুলো থাকলে এটা লিনিয়ার হয় না। সো এই ক্ষেত্রে তোমার যেটা করা, মানে এই প্রবলেমটার ক্ষেত্রে তোমার যেটা করা উচিত, যে এটা লিনিয়ার না দেখাতে, যদি দেখাতে চাও তাহলে তোমাকে একটা এক্সাম্পল যদি বের করতে পারো যার জন্য এটা লিনিয়ার না, তাহলেই হয়ে যায়। অথবা তুমি একদম চোখ বন্ধ করে একটা এক্স আর ওয়াই আলফা আর বেটা নিয়ে ইন জেনারেল কেসে যে এই সুপারপজিশন হোল্ড করে কি করে না সেটা প্রুফ করার চেষ্টা করতে পারো, রাইট? সো দুইটা ওয়ে আছে। সো ফার্স্ট ওয়েটা কি বললাম, যে একটা এক্সাম্পল খুঁজে বের করো। সো ফাইন্ড এন এক্সাম্পল, ফাইন্ড আলফা বেটা এক্স ওয়াই, রাইট, ফর উইচ linearity, right? Linearity does not, বা এই যে সুপারপজিশন যেটাকে আমরা বলি, সুপারপজিশন doesn't hold। আচ্ছা, এখন এগেইন আমরা একটু আগে যেটা বললাম যে সুপারপজিশন হোল্ড করে না, এটার জন্য একটা এক্স ওয়াই আলফা বেটা খুঁজতে হবে। সেটা না খুঁজে আমরা যদি স্পেশাল কেসটার দিকে তাকাই, যে স্পেশাল কেসে ভায়োলেট করে এরকম কোনো এক্স ওয়াই খুঁজে পাই কিনা এটা, অথবা স্পেশাল কেসকে ভায়োলেট করে এরকম কোনো আলফা আর এক্স খুঁজে পাই কিনা, তাহলেও যদি দেখাতে পারি যে এই দুইটার কোনো একটা ব্রেক করে, তাহলেও কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, সো এক্ষেত্রে এটা একটু চিন্তা করে বলতে হবে যে কেন ব্রেক করে, বাট এটা আসলে খুব কঠিন কিছু না। এখানে একটু চিন্তা করে দেখো, যে আমি যদি সেকেন্ডটার দিকে তাকাই, যে এফ অফ আলফা এক্স, এফ অফ আলফা এক্স আলফা ইন্টু এফ অফ এক্স হবে কি হবে না, রাইট? সো এক্স যদি একটা নেই, সেটাকে যদি আলফা দিয়ে গুণ করি, তাহলে এক্স এর দুইটা কম্পোনেন্টই আলফা গুণ হবে। হ্যাঁ, আর আমরা রেজাল্টে কি পাবো বলতেছি, রেজাল্টে বলতেছি যে এই এক্স কে ফাংশনের কাছে পাঠালে যে আউটপুট আসে তার সাথে শুধুমাত্র আলফা গুণ হবে। এক্স কে ফাংশনের কাছে পাঠালে কি করে, ফাংশনটা হচ্ছে এক্স এর দুইটা কম্পোনেন্টকে বেসিক্যালি গুণ করে দেয়। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা ঝামেলা হবে, তাই না? কেননা এক্স এর দুইটা কম্পোনেন্ট যদি হয়ে থাকে ধরো 2 3, তাহলে এফ অফ এক্স কত, এফ অফ এক্স হচ্ছে 6, রাইট? আর আলফা যদি আমরা ধরো 1 না ধরে অন্য কিছু ধরি, ধরো 2 ধরি, তাহলে আমাদের এক্স আলফা ইন্টু এক্স কত আসে, আলফা ইন্টু এক্স আসবে হচ্ছে 4 আর 6, রাইট? এবং সেক্ষেত্রে কি হবে, 4 আর 6 গুণ হবে, রাইট? সো এফ অফ আলফা এক্স তাহলে হবে হচ্ছে 4 ইন্টু 6, তাহলে 24। 24 কি 2 ইন্টু এফ অফ এক্স এর সমান? এটা কি সমান? না, রাইট? এফ অফ এক্স যেহেতু আমাদের হচ্ছে 6 আর আমাদের আলফা হচ্ছে আমরা 2 ধরছি, তাহলে আলফা ইন্টু এফ অফ এক্স মানে 2 ইন্টু এফ অফ এক্স মানে হচ্ছে 12, আর এদিকে আমাদের 24 আসছে, তাহলে এটা সমান না। এবং কেন সমান এটা আসলে চিন্তা করলেই হয়, যে x1 কে আমি আলফা দিয়ে গুণ করছি x2, রাইট? এই ফাংশনটার দিকে আমরা তাকাই, যে x1 কে আমি আলফা দিয়ে গুণ করছি x2 কে আলফা দিয়ে, তাহলে আলফা স্কয়ার চলে আসতেছে, রাইট? সো আমি যদি এফ এর মধ্যে আলফা এক্স পাঠাই, তাহলে আমাদের আলফা স্কয়ার x1 x2 আসবে। আর আমাদের এই ক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড সাইডে আসার কথা হচ্ছে আলফা ইন্টু এফ অফ এক্স, সো এখানে গ্যাঞ্জাম হবে, রাইট? তো এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, আমরা এক্স 2 আর 3 দিলাম আর আলফা হচ্ছে 2 নিলাম, এবং সেটার জন্য দেখালাম যে হ্যাঁ এখানে আমাদের এটা ভায়োলেট করে, রাইট? তার মানে এই যে আমাদের এখানে সুপারপজিশন ভায়োলেট করছে, তার মানে আমরা এটা বলে দিতে পারবো এটা নট লিনিয়ার, রাইট? আর তুমি যদি এরকম একটা এক্সাম্পল না বের করে একদম পরিষ্কারভাবে তুমি সুপারপজিশন এমনি প্রুফ করার চেষ্টা করতে, তাহলে তুমি ধরতা আচ্ছা এক্স হচ্ছে যে কোনো জেনারেল x1 x2,
ওয়াই একটা নেই, ওয়াই হচ্ছে যে কোনো জেনারেল y1 y2, রাইট? আমি জেনারেল কেস যদি দেখাতে চাই, আমি এবং যে কোনো জেনারেল আলফা বেটার জন্য আমি দেখাতে চাই, তাহলে আলফা এক্স প্লাস বেটা ওয়াই যদি নেই, তাহলে আমরা কি পাওয়ার কথা? আমাদের পাওয়ার কথা আলফা x1 প্লাস বেটা y1 এবং আলফা x2 প্লাস বেটা y2, রাইট? এটা আমাদের পাওয়ার কথা হচ্ছে আলফা এক্স আর বেটা ওয়াই। সো এইটাকে যদি এখন আমরা এই ফাংশনের মধ্যে পাঠাতাম, তাহলে আমরা কি পেতাম? আমরা পেতাম হচ্ছে এগুলোর গুণফল, রাইট? সো আলফা x1 প্লাস বেটা y1, রাইট? আমাদের ফাংশনটা যদি x1 x2, তাহলে আমাদের ফাংশনটা কি করে, যে তাকে যে ইনপুট হিসেবে যে দুইটা জিনিস দেওয়া হয় তাদের গুণ করে দেয়, রাইট? তাহলে আমরা যেহেতু এখন এই ফাংশনের কাছে এই আলফা x1 বেটা y1 কে আমরা প্রথম ভ্যারিয়েবল হিসেবে পাঠাচ্ছি এবং আলফা x2 প্লাস বেটা y2 কে আমরা সেকেন্ড ভ্যারিয়েবল হিসেবে পাঠাচ্ছি, তাহলে এখান থেকে আলফা x2 প্লাস বেটা y2 আমাদের আউটপুট দেবে, যেহেতু আমাদের ফাংশনটা হচ্ছে x1 ইন্টু x2। তাহলে এখানে আমরা কি পাবো? আমরা পাবো আলফা স্কোয়ার x1 x2 প্লাস আলফা বেটা x1 y2 প্লাস বেটা y1 আলফা x2 থেকে আমরা পাবো আলফা বেটা x2 y1 এবং বেটা স্কোয়ার আলফা বেটা স্কোয়ার y1 y2, রাইট? নাও এটা ইকুয়ালস টু আমাদের কি আসা দরকার? আমাদের এটাকে আমরা যদি দেখাতে পারি যে আলফা ইন্টু এফ অফ এক্স প্লাস বেটা ইন্টু এফ অফ ওয়াই হয়, তাহলে লিনিয়ার, রাইট? নাও এটা কি দেখানো সম্ভব? ওয়েল, আসলে না, কেননা আলফা এফ অফ এক্স প্লাস বেটা এফ অফ ওয়াই করলে আমাদের কি পাওয়ার কথা? আলফা ইন্টু x1 x2, আর এখানে পাওয়ার কথা বেটা ইন্টু y1 y2। সো এটা আর উপরের টার্ম গুলো কনসিডার করলে আমরা ইমিডিয়েটলি দেখতে পারি এটা সমান না, রাইট? কারণ এখানে আলফা স্কোয়ার x1 x2 আছে, এখানে আমাদের আলফা x1 x2, এখানে আমাদের কিছু x1 y2 x2 y1 এই সমস্ত টার্ম আছে যেগুলো এখানে নাই, এবং এখানে বেটা স্কোয়ার y1 y2 আছে, এখানে বেটা y1 y2 আছে। সো আমরা এটা বলতে পারি যে এটা আর এটা সমান, জেনারেল কেসে এই দুইটা সমান হওয়া কথা না, রাইট? তো তুমি চোখ বন্ধ করে এই জেনারেল কেস প্রুফ করা, মানে প্রুফ বা ডিসপ্রুফ করার চেষ্টা করতে পারো, রাইট? অথবা তুমি এরকম একটা স্পেশাল কেস বা কোনো একটা স্পেশাল পার্টিকুলার এক্স আলফা অথবা এক্স আর ওয়াই এবং আলফা বেটা এগুলো চুজ করে তুমি যদি দেখাতে পারো যে সুপারপজিশন হোল্ড করে না, তাহলে তোমার ডিসপ্রুফ হয়ে গেল, রাইট? সো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই জেনারেল কেস দিয়ে করতে পারো, বাট সহজ হবে হয়তো যে তোমরা এই স্পেশাল কেস গুলো ভায়োলেট করে এরকম একটা এক্স ওয়াই অথবা এরকম একটা আলফা এক্স খুঁজে বের করা যেখানে স্পেশাল কেস গুলো ভায়োলেট করে। বাট তুমি যদি এই সেকেন্ড এইভাবে করো, জেনারেল ওয়েতে দেখানোর চেষ্টা করো, তাহলেও হবে। বলে এটা ছিল লিনিয়ার। আর আমাদের অ্যাফাইন এর ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল, যে এফ অফ এক্স যদি অ্যাফাইন হয় তাহলে আমাদের সুপারপজিশন স্টিল হোল্ড করবে, hold for আমাদের আলফা প্লাস বেটা ইকুয়ালস টু 1, রাইট? সো আমরা কোনোভাবে আলফা আর বেটা যোগফল যদি 1 হয়, তাহলে কি আমি দেখাতে পারি কিনা সুপারপজিশন করবে কিনা, রাইট? যেমন এই ফাংশনটা লিনিয়ার না, কিন্তু তোমার কাছে যদি জিজ্ঞেস করা এটা কি অ্যাফাইন হতে পারে, ওয়েল, হতে পারে না, বিকজ আলফা প্লাস বেটার মান যদি 1 হয়, তাহলেও আমরা এই লাইন থেকে এই লাইনে আসলে আসাটা আমি কোনো উপায় নেই, রাইট? কারণ আমাদের এখানে x1 x2 x1 y1 এই সমস্ত টার্ম আছে, এগুলো আসলে আলফা প্লাস বেটার মান 1 হলেও কোনোভাবে ক্যান্সেল হয়ে যাবে না, বা আলফা স্কোয়ার আলফা হয়ে যাবে না, বেটা স্কোয়ার বেটা হয়ে যাওয়ার কোনো চান্স নাই, রাইট? আলফা প্লাস বেটার যোগফল যদি 1ও হয়। সো অ্যাফাইন কিনা সেটা চেক করার জন্য এই একইভাবে আগাবা, জাস্ট দেখাবা যে স্পেশাল কেসে যে এই আলফা প্লাস বেটার যোগফল 1 কিনা। সো সেক্ষেত্রে একটা কোভিয়েট হচ্ছে যে আমরা যে এখানে যে স্পেশাল কেস বানাচ্ছিলাম সেখানে আলফা আর বেটা দুইটাই 1 ধরছিলাম, তো এটা তো আর অ্যাফাইন ফাংশনের ক্ষেত্রে তো এটা কখনোই তুমি ধরতে পারবে না, রাইট? সো তুমি চাইলে স্পেশাল কেস বানাতে পারো অ্যাফাইনের ক্ষেত্রেও, বাট সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আলফা প্লাস বেটা 1 হচ্ছে এটা তুমি ইউজ করতেছো। সো সেক্ষেত্রে স্পেশাল কেস অফ সুপারপজিশন প্রপার্টি এটা লিনিয়ারের ক্ষেত্রে এই দুটাকে ইউজ করতে পারো, কিন্তু অ্যাফাইন প্রুফ বা ডিসপ্রুফ করতে গেলে তোমাকে এই অরিজিনাল
ফুল ফর্ম অফ দ্য সুপারপজিশন এটাকে ইউজ করা উচিত। সো তোমাকে যদি ধরো বলা হলো এফ অফ এক্স এই ফাংশনটা হচ্ছে জাস্ট 2, রাইট? এটা কি অ্যাফাইন, কি লিনিয়ার, কি? এটা চিন্তা করো। ওয়েল, চিন্তাটা একটু সহজ করে দিই। আমরা ক্লাসে এটাও বলছিলাম, অবশ্যই এটা আমরা প্রুফ করি নাই, আমরা বলছিলাম যে একটা ফাংশন যদি অ্যাফাইন হয় তাহলে এই ফাংশনটাকে আমরা এ ট্রান্সপোজ এক্স প্লাস একটা কনস্ট্যান্ট এইভাবে অলওয়েজ লিখতে পারবো, রাইট? তারপরে আমাদের যে ইনপুট আছে সেগুলোর সাথে সাব এ ভেক্টরের ডট প্রোডাক্ট হবে, তাহলে a1 x1 a2 x2 এসব হবে, প্লাস একটা কনস্ট্যান্ট থাকবে। এখানে দেখো শুধুমাত্র কনস্ট্যান্ট আছে। সো এটা আসলে আমাদের দিন শেষে এটা অ্যাফাইন ফাংশন এটাকে বলা যাবে। হ্যাঁ, এটাকে তুমি এইটার সাথে কম্পেয়ার করে বলতে পারো যে দেখো এই ফাংশনটা হচ্ছে এই ফরম্যাটে আছে, এখানে বি হচ্ছে 2 আর এ ভেক্টরটাকে যদি 0 ভেক্টর চিন্তা করি তাহলেই আমরা তো এ ট্রান্সপোজ এক্স প্লাস বি এই ফরম্যাটে এনে ফেলতে পারলাম, তাহলে এটা অ্যাফাইন। সো এগেইন সামারাইজ, লিনিয়ার যদি হয়, যদি ফাংশনটাকে দেখেই তুমি বলতে পারো যে এ ট্রান্সপোজ এক্স এই ফরম্যাটে আছে, তাহলে তোমার কাজ হয়ে গেল। দেখেই যদি বলতে পারো। যদি দেখেই বলতে না পারো যে এটা এ ট্রান্সপোজ এক্স ফরম্যাটে আছে কি নাই, তাহলে তোমাকে সুপারপজিশন প্রুফ দিয়ে দেখাতে হবে। সেক্ষেত্রে হয় স্পেশাল কে ভায়োলেট করে এরকম কিছু একটা দেখাবা, অথবা জেনারেল কেসকে ভায়োলেট করে বা জেনারেল কেসটাকে সাপোর্ট করে, মানে জেনারেল কেসটা স্যাটিসফাই করে সেটা দেখাবা। এগেইন অ্যাফাইনের ক্ষেত্রেও তোমাকে, তুমি যদি দেখো ফাংশনটা সিম্পলি এ ট্রান্সপোজ এক্স প্লাস বি এই ফর্মে অলরেডি আছে, তাহলে তুমি বলে দিতে পারো এটা অ্যাফাইন, কারণ এটা আমরা বলছিলাম যে এটা অলওয়েজ হোল্ড করবে। আর যদি দেখো না এই ফরম্যাটে আছে, এটা বলা যাচ্ছে না দেখি, সেক্ষেত্রে তোমাকে দেখাতে হবে যে এই আলফা প্লাস বেটা 1 এর জন্য আসলে সুপারপজিশনটা হোল্ড করলো কি করলো না, এবং সেটা তোমাকে করে দেখাতে হবে। ঠিক আছে? এই এছাড়া আমরা কি করছি? হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছিল, বলো। হ্যাঁ স্যার, আমার কোশ্চেন হচ্ছে যে আমরা যেমন লিনিয়ার অ্যালজেব্রাতে করেছিলাম, লাইক আমাদের যদি দুটো ভেক্টর দেয়া থাকে, হ্যাঁ, বা আমি ভেক্টর এক্সাম্পল নিয়ে আমরা যেটা করতাম, রো রিডাকশন যে ফর্মুলা আছে এটা ইমপ্লিমেন্ট করে দেখতাম যে ইজ ইট লিনিয়ার অর নট। আমরা কি উভয় হ্যাঁ, প্রুফ করতে লিনিয়ার পারি? অর নট আমরা প্রুফ করতাম না। আমাদের কাছে যদি কিছু ভেক্টর দেওয়া থাকে, এবার আমরা ক্লাসেও করছি, রাইট? আমার কাছে যদি কিছু ভেক্টর দেওয়া থাকে u1 u2 এরকম, ধরো দুইটা ভেক্টর। শোনা যাচ্ছিল? হ্যাঁ, তোমার কথা শুনছি। তো দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, আমরা যেটা রিডিউসড এশিয়ান ফর্ম বা রিডিউসড রো রিডিউসড ফর্ম এগুলো দিয়ে যেটা করি সেটা হচ্ছে এরা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করি। এক্ষেত্রে ফাংশন লিনিয়ার কিনা সেটা কিন্তু প্রশ্ন না, এখানে প্রশ্নটা হচ্ছে এই ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন কি, যে আমরা যদি এই প্রথম ভেক্টরের সাথে কিছু একটা গুণ করি এবং সেকেন্ড ভেক্টরের সাথে কিছু একটা গুণ করি, এটা ইকুয়ালস টু যদি আমরা 0 বলি, তাহলে এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা পাওয়া গেল, সেখানে c1 c2 0। সো আমরা বেসিক্যালি এইটাকে সলভ করব, সলভ করে যদি দেখাতে পারি যে এটার ক্ষেত্রে c1 আর c2 both are always 0, তাহলে আমরা বলবো ভেক্টর দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং দুইটা ভেক্টরের ক্ষেত্রে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, একটা মাল্টিপল না, রাইট? সো সো ধরো আমাদের ইউ ভেক্টরটা দেওয়া আছে মনে করো 2 3 1, আর u2 দেওয়া আছে মনে করো 1 0 5। সো আমাদের যদি এখন প্রুফ করতে বলা হয় যে এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি করতে হবে? c1 u1 প্লাস c2 u2 ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটাকে, এটাকে যদি আমরা লিখি তাহলে এটা কি, u1 হচ্ছে 2 3 1 আর c2 u2 হচ্ছে 1 0 5, রাইট? এটা ইকুয়ালস টু আমরা বলতে যাচ্ছি 0 0 0 হবে, রাইট? এটাকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি কিভাবে,
এই 2 3 1 যদি আমাদের প্রথম কলাম হয়, 1 0 5 যদি আমাদের সেকেন্ড কলাম হয়, আমরা এখানে C1 C2 রেখে ইকুয়ালস টু 0 0 0 এটা লিখতে পারি। নাও এখন তুমি বসে এই সিস্টেমের সলিউশন কি হবে এটার জন্য তুমি এখন গসিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করবে, রাইট? সো তোমার যেটা কোশ্চেন ছিল যে আমরা লিনিয়ার দেখানোর জন্য এই গসিয়ান এলিমিনেশন বা রিডিউসেশন ফর্ম ইত্যাদি ইত্যাদি করতে পারি কিনা, না প্রশ্নটা মেক সেন্স করে না, বিকজ আমরা এই দুইটা ভেক্টর লিনিয়ার বলে কিছু নাই। দুইটা ভেক্টরের লিনিয়ার মানে দুইটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিনা বা ইন্ডিপেন্ডেন্ট কিনা, দ্যাটস আ কোশ্চেন দ্যাট ইউ ক্যান আস্ক, রাইট? তো সেক্ষেত্রে আমাদেরকে দেখাতে হবে যে এই ইকুয়েশনটা সলিউশন শুধুমাত্র এটা কিনা, যে C1 আর C2 বোথ 0 কিনা। তো সেটার জন্য এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা ফর্ম করি, তারপর এটাকে সলভ করি। সো এটাকে সলভ করে কিভাবে? সো আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বানাবো প্রথমে 3 1, ওয়েল যেহেতু রাইট হ্যান্ড সাইড 0, সো রাইট হ্যান্ড সাইডটা না লিখলেও হতো, বাট ধরো আমি লিখলাম। স্যার আপনি কি ওই যে লাস্ট ওটাকে E1 E2 লিখেছেন আর C1 C2 এগুলা একদম এগুলো লাস্ট? এখানে হ্যাঁ 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 এগুলো C1 C2, এই যে C1 C2 আমরা এখানে দেখাচ্ছি। আমরা এখান থেকে এটা লিখতে পারি এবং এখান থেকে এই ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি। এগুলো আমরা ক্লাসে করে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল যে আমাদের একটা ভেক্টর আর আর বাকি দুটো ভেক্টর স্প্যান কি না এটা প্রুফ করতে বলেন, দেন আমরা কি যে রো রিডাকশন করেই করব? সো কোশ্চেনটা হচ্ছে যে ধরো এই U1 এর U2 দেওয়া আছে আর তোমাকে একটা ভেক্টর B দেওয়া আছে, মনে করো B দেওয়া আছে 1 5 9। হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছি যে B কি স্প্যান অফ U1 U2 এর মধ্যে আছে কিনা, রাইট? এটা হলো কোশ্চেন। সো এই কোশ্চেনটা মানে কি, হোয়াট ইজ স্প্যান অফ দুইটা ভেক্টর? দুইটা ভেক্টরের স্প্যান হচ্ছে এই সেটটা, স্প্যান অফ U1 U2। এই জিনিসটা মানে কি? জিনিসটা মানে হচ্ছে সেই সমস্ত ভেক্টর x যাদেরকে আমরা এই C1 সামথিং ইনটু U1 প্লাস সামথিং ইনটু U2 এই ফরম্যাটে লিখতে পারবো, রাইট? ফর এনি C1 C2। তো আমি C1 C2 মান ইচ্ছা মতো চেঞ্জ করে করে যত ভেক্টর তৈরি করতে পারো সেই সেটটাকে আমরা বলি U1 আর U2 স্প্যান। তাহলে আমি যদি কোশ্চেন করি যে বি কি এই সেটের মধ্যে থাকবে কিনা, তার মানে আমাদের কোশ্চেনটা কি যে C1 U1 প্লাস C2 U2 এইটা ইকুয়ালস টু বি কিনা, রাইট? এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা একই কোশ্চেন, যে স্প্যানের মধ্যে আছে কিনা, বা আমরা বলতে চাচ্ছি ভেক্টর দুটো লিনিয়ার কম্বিনেশন করলে আমরা বি পেতে পারি কিনা। তার মানে এটা এই কোশ্চেনের আনসার আমরা কিভাবে দিব? ওয়েল জাস্ট আগের মতোই, যে এই ইকুয়েশনটাকে আমরা চাইলে একটা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি। কিভাবে? আমরা প্রথম কলামে রাখবো আমাদের ইউ ভেক্টরটাকে, সেকেন্ড কলামে রাখবো আমরা U2 ভেক্টরটাকে, যেটা ছিল 1 0 5। সো এইটা ইনটু C1 C2 ইকুয়ালস টু আমাদের বি কিনা, রাইট? দ্যাটস দ্য কোশ্চেন দ্যাট উই আর আস্কিং 1 5 9। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন আছে কিনা, রাইট? সো আমাদের কোশ্চেনটা হচ্ছে যে এইটা ইকুয়াল টু এটা কিনা, মানে হচ্ছে ডাজ দিস ইকুয়েশন, রাইট, হ্যাভ a solution? Solution, right? That's the question, যে এখানে আমরা কি কোনো C1 C2 খুঁজে পাবো কিনা যেটা দিয়ে U1 এবং U2 কে এরকম গুণ করে তারপর যোগ করলে মানে লিনিয়ার কম্বিনেশন দিলে আমাদের B তৈরি করা যায়, রাইট? তার মানে এখান থেকে আমরা এটাকে গসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করে, সো ইউজ গসিয়ান এলিমিনেশন to see whether solution exists or not, right? Now it could be the case that আমরা নো সলিউশন পেতে পারি, অথবা একটা সলিউশন পেতে পারি, অথবা মোর দেন ওয়ান সলিউশন পেতে পারি। সো যদি নো সলিউশন পাওয়া যায় তাহলে আমরা বলবো যে স্প্যান নাই, কিন্তু যদি একটা সলিউশন পাওয়া যায় অথবা ইনফাইনাইটলি মেনি সলিউশন পাওয়া যায় আমরা বলবো হ্যাঁ এটা স্প্যানে আছে।
রাইট? সো এটা গসের ডেরিভেশন করার জন্য আমরা এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা বানাবো। সো 2 3 1 1 0 5 আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের 1 5, রাইট? এখন এখানে গসের ডেরিভেশনটাকে তুমি অ্যাপ্লাই করে দেখবা যে সলিউশন কয়টা পাওয়া যায়। কেউ কি আমাকে এই কোশ্চেনের আনসার দিতে পারবো যে এখানে মোর দেন ওয়ান সলিউশন কখন হবে? স্যার যখন আমার ফ্রি ভেরিয়েবলকে ধরতে হবে আফটার ডুইং দ্য ক্যালকুলেশন। এটা মনে করো একটা ভেক্টর u1, হ্যাঁ, এটা মনে করো একটা ভেক্টর u2, রাইট? এদের স্প্যান কি? এদের লিনিয়ার কম্বিনেশন করে যা যা তৈরি করা যায়, রাইট? মনে করো এই সেটটা তৈরি করেছে, হ্যাঁ, আমি এটাকে এরকম একটা শেপ দিয়ে বুঝালাম যে এখানকার সবকিছু আমরা বলতেছি স্প্যান অফ u1 u2। সো বি যদি এর ভিতরে থাকে, রাইট? সো বি যদি এই ভিতরে থাকে তাহলে আমাদের এটাকে আমরা বলবো যে একটা স্প্যানে আছে। ছবিতে আমি জাস্ট একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকলাম, এটা কোনো সত্যিকারের ছবি না। নাও এটার ক্ষেত্রে যদি u1 আর u2 দুইজন দুই দিকে মুভ করে থাকে তাহলে ভেক্টর গুলো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? দুইটা ভেক্টর দুই দিকে মুভ করে আসছে, তারপরে একটা একটা মাল্টিপল না। আমরা এই গল্প অনেকবার করছি যে দুইটা ভেক্টর যদি একটা একটা মাল্টিপল হয় তাহলে তারা একই দিকে মুভ করে আসছে, রাইট? তো এখানে যেহেতু এক সেকেন্ড কোশ্চেন যে করবে একটু পরে করো, যে দুইটা ভেক্টর যেহেতু দুই দিকে পয়েন্ট করে আছে তার মানে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এরা যেই জায়গাটাকে যে সেটটাকে স্প্যান করবে সেইখানকার ভেক্টর গুলোকে আমরা আসলে যে কোনো একভাবেই আমরা ওইটার সলিউশন পেতে পারি, রাইট? সো সামথিং ইনটু u1 প্লাস সামথিং ইনটু u2 এই ইকুয়েশন ইকুয়ালস টু বি, এই ইকুয়েশনের একটা ইউনিক সলিউশনই থাকবে, রাইট? কিন্তু u1 আর u2 যদি একই দিকে পয়েন্ট করে থাকতো, রাইট, দুইজনে যদি একই দিকে পয়েন্ট করে থাকতো তাহলে আমাদের যেই ভেক্টর গুলোকে আমরা স্প্যান করতে পারতাম সেটা হচ্ছে এই তারা যে লাইনে পয়েন্ট মানে আছে সেই লাইনের উপর যে কোনো ভেক্টরকে আমরা শুধুমাত্র, রাইট, স্প্যান হচ্ছে আমাদের মাত্র এই দুইটা ভেক্টর বরাবর যেই ভেক্টর গুলো আছে শুধুমাত্র সেগুলা। সো এখানে কোনো একটা পয়েন্ট যদি চিন্তা করি বা আমরা যদি এটাকে অরিজিন চিন্তা করি, এখান থেকে যে বি পর্যন্ত যে ভেক্টরটা সেটাকে আমরা সামথিং ইনটু u1 দিয়েও করতে পারতাম, সামথিং ইনটু u2 দিয়েও করতে পারতাম, অথবা সামথিং ইনটু u1 প্লাস সামথিং ইনটু u2 দিয়েও করা যাবে, অনেক ভাবে করা যাবে। সো ভেক্টরগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে যেমন এই 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 পার্টিকুলার এক্সাম্পলে আমরা মোর দ্যান ওয়ান সলিউশন পাবো আসলে। কথাটা কি বোঝা গেল কি বলতে চাচ্ছি? হ্যাঁ স্যার। একটু কনফিউজ স্যার, এখানে হচ্ছে যে যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে সলিউশন পাবো না। পাবো না কেন? এই যে দুইটা ভেক্টর ডিপেন্ডেন্ট, দুইজনে একই দিকে পয়েন্ট করে আসছে এবং স্যার আমার যদি মেনি সলিউশন হয় তাহলে ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, এটা আমি বলতে পারি। আমি মানে এই কথাটাই বলতেছি, বাট উল্টা ভাবে কথাটা সত্যি যে যদি ভেক্টর দুইটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, হ্যাঁ, এবং বি যদি ওই ডিরেকশনেই থাকে তাহলে আমরা বি কে করতে পারবো, রাইট? কিন্তু বি যদি এদিকে হয় তাহলে কি এটা সলিউশন থাকবে? দুইটা ভেক্টর যদি একই দিকে পয়েন্ট করে থাকে তাহলে ওদের দিয়ে আমরা কি তৈরি করতে পারবো? ওই ডিরেকশনে অন্যান্য ভেক্টর তৈরি করতে পারবো, রাইট? হ্যাঁ। কিন্তু আমি দেখুন অন্য ডিরেকশনে একটা ভেক্টর নিই, সেটার জন্য কি সলিউশন থাকবে? অ্যান্সার হচ্ছে না। কিন্তু ওই ডিরেকশনে আরেকটা ভেক্টর যদি আমরা চিন্তা করি, বি যদি ওই ডিরেকশনেই থাকে তাহলে ওই ডিরেকশনের এই ভেক্টরটাকে আমরা সামথিং ইনটু u1 দিয়েও তৈরি করতে পারবো, সামথিং ইনটু u2 দিয়েও তৈরি করতে পারবো, ওদের লিনিয়ার কম্বিনেশন দিয়েও তৈরি করতে পারবো। আসলে এখানে ইনফাইনাইটলি ডিফারেন্ট ওয়েতে আমরা এই বি ভেক্টরটা যদি একই দিকে হয় তাহলে তৈরি করতে পারবো। কিন্তু বি ভেক্টর যদি স্প্যানের মধ্যে না থাকে এই ক্ষেত্রে তাহলে আমরা এই লাইনের দিকে না থাকে তাহলে আমরা মোটেও কোনো সলিউশন পাবো না। যেমন ধরো আমার কাছে, ধরো আমরা R2 তে আছি, রাইট? R2 তে কয়টা ভেক্টর লাগে পুরো R2 কে কভার করতে? দুইটা। সো এবং এই দুইটা ভেক্টর যদি দুই দিকে পয়েন্ট করে থাকে তাহলে আমরা R2 যে কোনো ভেক্টরকে, রাইট, আমরা R2 তে চিন্তা করি যে R2 এর ভিতরে যে কোনো ভেক্টরকে আমরা এই ধরো u1 u2 যদি R2 ভেক্টর হয় তাহলে এদের লিনিয়ার কম্বিনেশন দিয়ে করতে পারবো। এখন ধরো আমি একটা থার্ড আর একটা ভেক্টর নিলাম u3, তাহলে u3 কি u1 u2 এর সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না হবে না?
এই তিনটা ভেক্টর কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে? এগুলো আমরা ক্লাসে বলছি স্যাররা। স্যার অ্যান্সার হচ্ছে না। কেন না? কারণ হচ্ছে R2 তে তো বললাম একটু আগে, তোমরাই বললাম যে দুইটা ভেক্টর দিয়ে তো আমি যে সমস্ত ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারবো, রাইট? তাহলে U3 কে তো আমি U1 আর U2 লিনিয়ার কম্বিনেশন দিয়ে সবসময় করতে পারবো। যদিও এখানে ছবিতে দেখতেছি আমরা তিন দিকে পয়েন্ট করে আছে, তো তিন দিকে পয়েন্ট করে আছে ব্যাপারটা আসলে ওই কয় দিকে পয়েন্ট করে আছে ব্যাপারটা ওইখানে ফিক্স থেকো না। ব্যাপারটা হচ্ছে যে দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন দিয়ে থার্ড ভেক্টরটাকে লেখা যায় কিনা, রাইট? সো এখানে না হবে বিকজ আমরা জানি যে এখানে U1, U2, U3 এরা সবাই হচ্ছে R2 মেম্বার, এবং R2 তে অ্যাটমোস্ট দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, রাইট? কারণ দুইটা দিয়ে তো আমি পুরো R2 কে কভার করতে পারি, রাইট? R2 যে কোনো ভেক্টরকে লিখতে পারি। তার মানে আমরা থার্ড ভেক্টরটা কে আমরা অবশ্যই সামথিং ইনটু U1 প্লাস সামথিং ইনটু U2 দিয়ে লিখতেই পারবো। তাহলে থার্ড ভেক্টরটা এই ক্ষেত্রে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, রাইট? সো তিনটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা যাবে না। তুমি বলতে পারো U2 আর U3 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে U1 হচ্ছে ডিপেন্ডেন্ট, রাইট? যে কোনো দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, তিনটা একই সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না। নাও এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, রাইট? বিকজ any two, right? বা এভাবে বলি at most, because at most two vectors in R2 can be linearly independent, right? কারণ দুইটা দিয়ে তো সব ফুলফিল করে যাচ্ছে। যেমন Rn এর ক্ষেত্রে আমরা যদি R5 এ ধরো, R5 এ ম্যাক্সিমাম 5টা ভেক্টর থাকতে পারে, রাইট? তো R5 এর ভেক্টর গুলো দেখতে কিরকম? প্রতিটার মধ্যে 5টা করে কম্পোনেন্ট থাকবে, 5টা করে এলিমেন্ট থাকবে R5 এ, রাইট? সো এরকম ভেক্টর কয়টা থাকতে পারে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? অ্যাট মোস্ট n 5টা, রাইট? R5 এ সব অ্যাট মোস্ট 5টা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। 5 এর বেশি যদি 6 নাম্বার ভেক্টর আরেকটা নাও, তাহলে ওই 6 নাম্বার ভেক্টরকে বাকি 5টা লিনিয়ার কম্বিনেশন হিসেবে তুমি সবসময় লিখতে পারবা, রাইট? অন্য ডিরেকশনে পয়েন্ট করে থাকলেও তুমি ওই 5টা লিনিয়ার কম্বিনেশন দিয়ে যেহেতু পুরো R5 কে কভার করতে পারো, সো ওই 5টা লিনিয়ার কম্বিনেশন করে তুমি 6 নাম্বার ভেক্টরটা তৈরি করতে পারবে। তারপরে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না। সো নাও আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে C1 U1 প্লাস C2 U2 প্লাস C3 U3 ইকুয়ালস টু B, এটার কি সলিউশন থাকবে কি থাকবে না এই এক্সাম্পলে? ওয়েল থাকবে, রাইট? কেননা U1 আর U2 লিনিয়ার কম্বিনেশন দিয়েই তো যে কোনো ভেক্টর তৈরি করা যায়। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেই ভেক্টরই লেখো না কেন সেটা U1 আর U2 লিনিয়ার কম্বিনেশন দিয়েই করতে পারো। তাহলে U3 কে নিয়ে কি করবো? ওর এখানে U3 ও আছে। তার মানে এটাই আমাদেরকে ইন্ডিকেট করে যে এখানেও তুমি ইনফাইনাইটলি মেনি সলিউশন তৈরি করতে রাইট? যদি সলিউশন থাকে তাহলে মানে সলিউশন থাকবেই, কারণ দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই R2 কে কভার করা যায়। তাহলে আমাদের তিনটা ভেক্টর দিলে অবশ্যই আমাদের লিনিয়ার ডিপেন্ডেন্সি থাকবে, এবং তারপর আমি পুরো R2 কে কভার করতে পারতেছি। তাহলে আমরা পুরো এই যে কোনো বি এর জন্য আমরা আসলে মোর দেন ওয়ান সলিউশন পাবো। সো মোর দেন ওয়ান সলিউশন আমরা তখন পাই, রাইট? কথাটা পরিষ্কার হলো? ইয়েস স্যার। তাহলে ইউনিক সলিউশনস থাকলে তখন ইন্ডিপেন্ডেন্ট, আর যদি সো ইউনিক সলিউশন আর এই যে হ্যাঁ, যদি দেখো কোনো একটা ভেক্টরের জন্য ইউনিক সলিউশন পাওয়া যাচ্ছে, তাহলে ভেক্টরগুলো মানে যে কোনো ভেক্টরের জন্য যদি ইউনিক সলিউশন পাওয়া যায় তাহলে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলি। কিন্তু ওইভাবে ইউনিক সলিউশন যে কোনো বি এর জন্য ইউনিক সলিউশন পাওয়া যাবে ওইটা তো তুমি দেখানো কঠিন, রাইট? সো দেখানো সহজ হচ্ছে এটা যে লিনিয়ার কম্বিনেশন ইকুয়ালস টু 0 যদি ধরো, তাহলে এইটার জন্য আমরা একটা ইউনিক সলিউশন পাবো কিনা, এই ইউনিক সলিউশনটা আরো স্পেসিফিক্যালি প্রত্যেকটা C0 কিনা, রাইট? সো আমরা যদি রাইট হ্যান্ড সাইডে কতগুলো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে 0 ভেক্টর রেখি, ওইটার জন্য শুধুমাত্র একটাই সলিউশন পাওয়া যায় যেখানে C1 C2
C3 এরকম মানে অনেকগুলো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন তাহলে প্রত্যেকটার কোএফিসিয়েন্ট গুলো প্রত্যেকটাই যদি 0 হয় এবং এটাই যদি একমাত্র সলিউশন হয় তাহলে আমরা বলি যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? তো যে কোনো বি এর জন্যই সেটা হবে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, কিন্তু যে কোনো বি তো তুমি দেখাতে পারতেছো না, মানে দেখানো যায় না, তারা দেখানো ঝামেলা। সো ইজিয়ার হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আমরা 0 ধরি এবং এই 0-র জন্য আমরা দেখাই যে একটা মাত্র সলিউশনই পাওয়া যাবে। আর আমরা ক্লাসে ডিসকাস করছিলাম যে কেন এই 0-র জন্য একটা মাত্র সলিউশন পাওয়া এবং সেটা এখানে সব সি গুলো 0 হওয়া কেন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিকেট করে, রাইট? ইফ ইউ লুক এট দ্য লেকচার মানে খুঁজে পাবো এই জিনিসটা, আমি ওটা রিপিট করতে যাচ্ছি না। আমার একটা কোশ্চেন ছিল, ট্রিভিয়াল সলিউশন কেন ট্রিভিয়াল সলিউশন ইন্ডিকেট করে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? ইউনিক তো বুঝলাম, কিন্তু কেন ট্রিভিয়াল মানে ট্রিভিয়ালি সবকটাই 0 হতে হবে না, কেন কোনো একটা নন 0 হলে লিনিয়ারলি ডিপেন্ডেন্সি চলে আসে, আমরা ক্লাসে সেটা ডিসকাস করছিলাম, লেকচার নোটে তোমাদের পাওয়া উচিত। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার আমাদেরকে যদি একটা সেট অফ ভেক্টরস দেওয়া হয় আর যদি জিজ্ঞেস করা হয় যে এটা কি R3 কে স্প্যান করে কিনা আর হ্যাঁ। বেসিস ফর্ম করে কিনা, এটা কিভাবে বের এই করব? দুটো একই কথা, রাইট? R3 কে স্প্যান করে কিনা তার মানে হচ্ছে ওটা বেসিস ফর্ম করে কিনা, রাইট? আর স্যার হচ্ছে ax ইকুয়ালস টু b, এটা কোন কোন মানে কেসে ইউজ হয়? ax ইকুয়ালস টু b যদি রাইট হ্যান্ড সাইডে b টা বসাই, এটা কখন ইউজ করব আমরা, মানে কোন প্রয়োগের ক্ষেত্রে? এই যে তুমি ফর্মুলা খুঁজতেছো, এটাই হলো সমস্যা। এই যে ax equals to b, এটাই কি ax equals to b না? এই যে এখানে আমরা যে অগমেন্টেড ম্যাট্রিক্স লেখার টাইমে এটা ইউজ করে। এই যে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি a নাম দেই আর এই c কে x নাম না দিয়ে যদি c নাম দিই আর রাইট হ্যান্ড সাইডে b বসালাম, রাইট? তাহলে তো তুমি ac equals to b এই ফরম্যাটে জিনিসটাকে লিখতে পারো, তাই না? তারপরে আমরা তো এই সিস্টেমটা সলিউশনই খুঁজতেছি। তুমি x বলছো যেখানে c এর বদলে x, আই গেস এটাই তুমি জিজ্ঞেস করতেছো। জি স্যার। সো যদি তোমাকে বলা হয় কয়েকটা ভেক্টর দিয়ে যে এটার স্প্যানের মধ্যে কোনো আরেকটা ভেক্টর আছে কিনা, তারপরে তুমি যদি জানতে চাও এই প্রশ্নটার অ্যান্সার যে সামথিং ইনটু u1 প্লাস সামথিং ইনটু u2 করলে b হয় কিনা, এই কোশ্চেনটাকেই আমরা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে আসতে পারি, যেখানে একটা ম্যাট্রিক্স a বানাতে পারি যার কলাম গুলো হচ্ছে u1 u2, কোএফিসিয়েন্ট যেগুলো c1 c2 এগুলোকে আমরা একটা ভেক্টরে রাখতে পারি, সেটাকে আমরা c ভেক্টর বললাম ও রাইট হ্যান্ড সাইডকে আমরা b লিখলাম। এই যে ac ইকুয়ালস টু b এই সিস্টেমটাকে আমরা যে গসের এলিমিনেশন দিয়ে সলভ করব, সেটাই হচ্ছে ওই কোশ্চেনের অ্যান্সার যে রাইট আমরা b তৈরি করতে পারি কিনা বা b ভেক্টর গুলো স্প্যানে আছে কিনা, রাইট? ঠিক আছে, আবার প্রশ্ন বুঝা গেছে আমি কি বলতে চাচ্ছি? জি স্যার বুঝতে পারছি। আর বেসিস কি জিনিস, সো এই কথাটা আমরা একটু আগে রিপিট করছি যে ধরো rn এর ক্ষেত্রে rn কে স্প্যান করতে, to span it we need n সংখ্যক linearly independent R2 কে স্প্যান করতে আমাদের কয়টা ভেক্টর লাগে? দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর লাগে। তিনটা হলে কি স্প্যান করা যাবে না? হ্যাঁ যাবে, কিন্তু তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকতেছে না, রাইট? থার্ডটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট। যদি আমরা R4 এ চিন্তা করি, কয়টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দরকার? 4টা, রাইট? যদি 5টা হয় তাহলে কি তারা স্প্যান করবে না? হ্যাঁ তারাও স্প্যান করবে, কিন্তু 5 নম্বর ভেক্টরটা উইল বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য আদার 4। এই কথাটা কি ক্লিয়ার? জি স্যার। যেমন এখানে আমরা R2 এর ক্ষেত্রে বলছিলাম u1 এর u2 দিয়ে তো স্প্যান করা যায়, তাহলে u3 কেও যদি তোমাকে এখন সাথে দেওয়া হয় তাহলে কি হবে? ওই যে মোর দ্যান ওয়ান সলিউশন পাওয়া যাবে। তারপর এখানে কেননা u3 টা হচ্ছে u1 এবং u2 এর উপর ডিপেন্ডেন্ট, কারণ u3 কে u1 আর u2 দিয়েই তো লেখা যায়, তাহলে ওইটাকে আসলে দরকার ছিল না। কিন্তু তারপরে যদি তোমাকে জোর করে দেওয়া হয় তাহলে তোমার এটাকে বলবা যে হ্যাঁ এটাকে স্টিল স্প্যান করবে, বাট এক্ষেত্রে আমরা মোর দ্যান ওয়ান সলিউশন পাবো। এটাকে তখন আমরা আসলে বেসিস বলি না। সো বেসিস জিনিসটা কি? বেসিস হচ্ছে যে Rn এর ক্ষেত্রে টু স্প্যান ইট উই নিড n linearly independent vectors, right? So any set of n linearly independent vectors that span Rn is called
a basis of Rn. ঠিক আছে? সো তুমি যদি n সংখ্যক ভেক্টর পাও যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তারা Rn কে স্প্যান করতে পারবে, এবং এই nটা ভেক্টরকে, যে কোনো nটা এরকম ভেক্টর পেলেই আমরা ওটাকে একটা বেসিস বলতে পারবো, বা ওইটাকে আমরা Rn এর ক্ষেত্রে ওই যে অ্যাক্সিসের ডিরেকশন বলতে পারবো, রাইট? আমরা এই কথাটা আমরা এইভাবে ডিসকাস করছিলাম ক্লাসে। আমরা R2 এর ক্ষেত্রে বলছিলাম যে আমাদেরকে ওই যে হরাইজন্টাল ভার্টিক্যাল E1 আর E2 ওই ভেক্টর গুলো দিয়ে যেমন আমরা পুরো R2 কে আমরা প্রকাশ করতে পারি, আমরা যে কোনো U1 আর U2 নিলেই হবে, রাইট? এবং তারা একটা বেসিস ফর্ম করবে, মানে আমরা এই U1 আর U2 কে অ্যাক্সিস ধরে আমরা R2 এর উপর একটা গ্রাফ পেপার তৈরি করতে পারি। যদিও ওই গ্রাফ পেপারটা ওই সুন্দর 4x4 রেক্ট্যাঙ্গেল হবে না, বরং ওগুলো সব রম্বস আকারের জিনিস হবে, রাইট? প্যারালোগ্রাম, রম্বস না, অ্যাকচুয়ালি প্যারালোগ্রাম হবে, ডিপেন্ডিং অন U1 আর U2 এর লেন্থ কত। সো Rn এর ক্ষেত্রেও একই কথা সত্য, যে আমরা যে কোনো n সংখ্যক ভেক্টর নিলেই, মানে এটা জেনারেলি সত্যি, যে যে কোনো nটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর নিলেই আমি একটা কাইন্ড অফ গ্রাফ পেপার তৈরি করতে পারবো, যেখানে এই ভেক্টর গুলো হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্সিস, রাইট? আমাদেরকে ওই স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর যেগুলো ছিল E1 E2 E3 আপ টু En, ওগুলো হচ্ছে আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের অ্যাক্সিস। সো আমাদেরকে ওই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একমাত্র বেসিস না, একমাত্র অ্যাক্সিস সিস্টেম না, কোঅর্ডিনেট সিস্টেম না, আমরা কোঅর্ডিনেট সিস্টেম কথাটা বলছি, যে একমাত্র কোঅর্ডিনেট সিস্টেম না, বরং আমরা যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, এনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পেলেই ওদেরকে আমরা বেসিস হিসেবে নিতে পারি, অথবা তাদেরকে দিয়ে আমরা ওই অ্যাক্সিস ড্র করতে পারি, যে অ্যাক্সিস গুলো দিয়ে আমাদের এই নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হবে। সো যদি আমাদেরকে ধরো R3 তে আমরা আসি, এবং আমাদেরকে দুইটা ভেক্টর দিল এবং জিজ্ঞেস করলো এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট করে, তুমি চেক করে দেখলে হ্যাঁ এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? R3 তে দুইটা ভেক্টর দিছে, দুইটা ভেক্টর ক্যান বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ আমরা বলছি অ্যাটমোস্ট 3টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে R3 তে, সো দুইটা তো হতেই পারে, কিন্তু তারা কি পুরো R3 কে স্প্যান করবে? না, কারণ দুইটা ভেক্টর দিয়ে R3 কে স্প্যান করা যায়। R3 কে স্প্যান করতে গেলে আমাদের n3টা, রাইট? Rn এর জন্য nটা, R3 এর জন্য 3টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর রাখবে। সো দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, সেটা ঠিক আছে, বা তারা বেসিস ফর্ম করবে না, বা তাদেরকে দিয়ে আমি পুরো R3 কে স্প্যান করতে পারবো না। পুরো R3 কে স্প্যান করার জন্য উই নিড 3 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। সো তোমাকে যদি 3টা ভেক্টর দেওয়া হয়, তুমি যদি চেক করে দেখো ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিবা এরা বেসিস, রাইট? বিকজ এদেরকে দিয়ে আমি কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করতে পারবো R3। এখানে আমার কোশ্চেনটা স্যার, ধরেন স্যার দুইটা ভেক্টর দিল R3 তে, আমরা প্রুফ করলাম যে এরা ইন্ডিপেন্ডেন্ট, তারপরে এরা তো এটা স্প্যান করবে না, এটা তো শিওর, কিন্তু তাহলে তারা বেসিস না, এটাই তো এই মাত্র আমি অ্যানসারটা দিলামই। এই পার্টটা প্রুফ করব কিভাবে যে ইন্ডিপেন্ডেন্ট? এটা প্রুফ করা তো দরকার নেই, কারণ এই স্টেটমেন্টটা এটা একটা থিওরাম, যে এই যে কথাটা যে বললাম, এটা আসলে একটা থিওরাম। যদিও এই থিওরামটা আমরা প্রুফ করি নাই, আমরা আইডিয়াটা বলছি যে R3 এর ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 3টা ভেক্টর ছাড়া তো হবে না, তাই না? এই যে আমরা R3 তে যখন আমরা অ্যাক্সিস আঁকি, আমাদের তো অ্যাটলিস্ট 3টা অ্যাক্সিস লাগবে। এইভাবে যদি আমরা একটার সাথে পারপেন্ডিকুলার এই অ্যাক্সিস গুলো আঁকি, তাহলে এটা কোঅর্ডিনেট, মানে আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট। কিন্তু আমার অ্যাক্সিস গুলো যদি এরকম হয়, রাইট, যেগুলো একটার সাথে একটা ধরো লম্ব না, এরকম, রাইট? সো এক্ষেত্রেও কিন্তু আমি 3টা অ্যাক্সিস আঁকছি 3 দিকে, হ্যাঁ, ধরো এটা U1 U2 U3। সো এরা যদি আমরা দেখাতে পারি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, if we can show they are linearly independent, then by the above theorem, আমরা এই থিওরামটা প্রুফ করি নাই, হ্যাঁ, আমরা মুখে বলছি খালি যে আমাদের Rn এর জন্য 3টা ভেক্টর রয়েছে। সো এই থিওরামটা, এটার কথা বলতেছি, যে এই above theorem they will span R3, right? That is, there will be a basis for R3.
সাবসেট। ওকে, আচ্ছা স্যার যদি আমরা এক সেকেন্ড, আমি একটা কোশ্চেন তোমাদেরকে করি, দেখি তোমরা আনসার দিতে পারো কিনা। ধরো আমি তোমাদেরকে U1 দিলাম 1 2 3, U2 দিলাম ধরো 1 0 5, এবং এরা সাপোজ they are linearly independent. এটা আসলে দেখাতে পারবো, বা ধরো আমরা আগে থেকে বলে দিলাম এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং তুমি দেখালা যে বি একটা ভেক্টর, ভেক্টরটা কত আমি আপাতত লিখলাম না, এই ভেক্টরটা ইজ ইন দ্য স্প্যান অফ U1 U2। এগেইন আমরা কোথায় আছি? আমরা R3 তে আছি, রাইট? সো আমাদের U1 ভেক্টরটারও 3টা কম্পোনেন্ট আছে, U2 তেও 3টা কম্পোনেন্ট আছে, B তেও 3টা কম্পোনেন্ট আছে, এবং আমরা দেখালাম যে U1 আর U2 পুরো R3 কে কভার করে না, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বাট এরা পুরো R3 কে কভার করে না, এরা R3 একটা সাবসেট কে কভার করে, রাইট? একটা সাবসেট তৈরি করবে। সো স্প্যান অফ U1 U2, এই যে এই জিনিসটা উইল বি এ মানে সাবসেট অফ R3, রাইট? R3 সমস্ত ভেক্টরকে করতে পারবে না, কিছু ভেক্টরকে করতে পারবে, এবং এর মধ্যে মনে করো একটা ভেক্টর হচ্ছে বি। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা সামথিং ইনটু U1 প্লাস সামথিং ইনটু U2 করে ধরো আমরা বি কে লিখতে পারতেছি। যেমন একটা এক্সাম্পল কেউ বলতে পারবে একটা বি, এরকম একটা বি কি হতে পারে? যেমন ধরো C1 ইকুয়ালস টু আমরা যদি 1 নেই, আর C2 ইকুয়ালস টু ধরো আমরা -1 নিলাম, তাহলে বি কত? আমরা C1 U1 প্লাস C2 U2 করে যদি একটা বি বানাই, তাহলে সেই বিটা কত হবে? U1 মানে কি? 1 আর 1 2 minus 3 আর মাইনাস 105, রাইট? করলে কত হয়? 0 2 it's minus -2। 2 আমি এই যে 0 টু -2 এই ভেক্টরটা আমাদের এই স্প্যানের ভিতর থাকবে, রাইট? থাকবে না? থাকবে তো, কারণ এই যে আমরা তৈরি করলাম, তো আমরা নিজেরা হাতেই তৈরি করলাম, রাইট? সো আমি যদি তোমাদেরকে এটা তৈরি, আমরা এইভাবে তৈরি না করে আমি যদি তোমাদেরকে এরকম একটা বি দিয়ে দিতাম 0 টু -2, তোমাদেরকে দেখাতে বলতাম যে এটা দেখাও তো এটা এই দুটো ভেক্টরের স্প্যানের মধ্যে থাকবে কিনা, তাহলে তোমরা এইটার সলিউশন আছে কিনা চেক করে দিতে, এবং এটা সলিউশন ইকুয়ালস টু C1 ইকুয়ালস টু 1 আর C2 ইকুয়ালস টু -1 তুমি পেতে, একটা ইউনিক সলিউশন পেতা, তাহলে তুমি বলে দিতে যে হ্যাঁ এই তো পাওয়া গেল। মেক সেন্স সো ফার? yes Yes, sir তো ইনফিনিট সলিউশনস পেলেও কি স্প্যান করতো মানে এই ক্ষেত্রে? ইনফাইনাইট সলিউশন এই ক্ষেত্রে কখন পাওয়া যাবে? একটু যখন আগে আমরা ডিসকাস করছি, এরকম দুইটা ভেক্টর আছে, এখানে ইনফাইনাইট সলিউশন পেতে গেলে অবশ্যই U1 আর U2 হ্যাজ টু বি ডিপেন্ডেন্ট। মাল্টিপল অফ দি ইচ আদার। ডিপেন্ডেন্ট হতে হবে না? ডিপেন্ডেন্ট না হলে কিভাবে এদেরকে আমরা এখান থেকে একটা মোর দেন ওয়ান সলিউশন পাবো? এটা আমরা এই যে এই শুরুতে টেস্ট করি না এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা এখানে যে ডিসকাশনটা করছিলাম যে এটা তখনই সম্ভব যদি U1 আর U2 একই দিকে পয়েন্ট করে থাকে, তাই না? Yes. এনিওয়ে তুমি সলভ করে দেখবা যে মোর দেন ওয়ান সলিউশন পাওয়া গেল কি গেল না। যদি দেখো একটাই সলিউশন পাওয়া গেছে, মানে তারা যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমরা ধরেই নিচ্ছি, তাহলে এখানে একটাই সলিউশন পাওয়া যাবে, এবং সেই সলিউশনটা হবে C1 ইকুয়ালস টু 1 এবং C2 ইকুয়ালস টু -1, কারণ আমরা ওইভাবেই তৈরি করছি এটাকে, রাইট? তাহলে আমরা কি বলি, এই যে ছোট যে সাবস্পেসটা বা স্প্যান বললাম, রাইট? এই স্প্যানের ভেক্টর গুলো মধ্যে যে ভেক্টর গুলো আছে সেগুলোকে আমরা এই C1 আর C2 এই দুইটা নাম্বার দিয়ে U1 আর U2 কে গুণ করে আমরা লিখতে পারি, রাইট? তাহলে আমরা কি বলছিলাম যে বি এর কোঅর্ডিনেট, রাইট, হবে হচ্ছে আমাদের এই 1 এবং -1। সো এটা কি? সো দিস ইজ দ্য কোঅর্ডিনেট, আমরা বলছিলাম দিস ইজ দ্য কোঅর্ডিনেট অফ বি ইন দ্য subspace spanned by এই যে আমাদের যে দুইটা ভেক্টর U1 U2, রাইট?
সো এই যে কোঅর্ডিনেটের আইডিয়াটা আমরা ডিসকাস করছিলাম যে কোনো কিছু ভেক্টর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তারা যে স্পেসটাকে স্প্যান করবে সেই স্পেসের ভিতরে যে ভেক্টর গুলোকে আমরা সামথিং ইনটু u1 সামথিং ইনটু u2 আকারে দেখতে পারবো, তাহলে এই সামথিং গুলো কি, এই c1 c2 জিনিসগুলো কি, এই c1 c2 জিনিসগুলো হচ্ছে কোঅর্ডিনেট, তার কোঅর্ডিনেট, বি এর কোঅর্ডিনেট। এদেরকে নিয়ে একটা ভেক্টর তৈরি করলে যে নাম্বারগুলো তৈরি হয় সেটাই কোঅর্ডিনেট। কেন এটাকে আমরা কোঅর্ডিনেট বলি? কারণ এক্স্যাক্টলি আমরা যখন নরমালি x ইকুয়ালস টু যদি বলি 5 6, এটাকে কেন আমরা x এর কোঅর্ডিনেট বলি? কারণ এই জিনিসটা ইজ নাথিং বাট 5 ইনটু e1 প্লাস 6 ইনটু e2। সো এক্স্যাক্টলি ওই যে e1 আর e2 কে আমরা কোঅর্ডিনেট সিস্টেম হিসাবে ধরে, রাইট, e1 আর e2 কে আমরা আমাদের অ্যাক্সিস ধরে এই এক্স ভেক্টরটাকে আমরা বলি যে পাস 5 টাইমস e1 প্লাস 6 টাইমস e2 করলে যে পয়েন্টে পৌঁছায়, রাইট? তাহলে এই যে এক্স যেটা, এই এক্সটা এখানে কোথাও পৌঁছাবে, রাইট? সো এই এক্স এর কোঅর্ডিনেট সেক্ষেত্রে আমরা বলি এই 5 6, কারণ 5 6 নাম্বারগুলো হচ্ছে এক্স্যাক্টলি সেই নাম্বারগুলো যাদেরকে আমরা কোঅর্ডিনেটের দিকের ভেক্টরগুলোর সাথে গুণ করে তাদের মানে লিনিয়ার কম্বিনেশন দিয়ে আমরা ভেক্টরটাকে যেভাবে প্রকাশ করি, রাইট? সো আমরা যখনই লিখি যে এমনিতে যখন লিখি যে 5 6, আমরা কোঅর্ডিনেটের কথা মুখে যখন না বলি তখন আমরা ধরেই নেই আমার কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাট ইজ আমাদের ওই হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিসের দিকে u1 আর e2 ভেক্টর দিয়ে আমরা কথা বলতেছি। বাট উই ক্যান জেনারেলাইজ দিস আইডিয়া যে ওকে, আমাকে ওই হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিস করতে হবে তা না, আমি যে কোনো একটা সাবস্পেস যদি নেই সেই স্পেসটাকে স্প্যান করতে পারে যে ভেক্টরগুলো দিয়ে, তাদের লিনিয়ার কম্বিনেশন দিয়ে যখন আমরা যে ভেক্টরগুলোকে লিখতে পারবো, এই লিনিয়ার কম্বিনেশনে যে কনস্ট্যান্ট গুলোকে আমরা ইউজ করতেছি সেটাই হচ্ছে ওই ভেক্টরের কোঅর্ডিনেট ইন দ্যাট সাবস্পেস, রাইট? বি এর কোঅর্ডিনেট এই সাবস্পেসে হচ্ছে 1 আর -1, কিন্তু অ্যাকচুয়ালি বি কত ছিল? 0 2 -2। সো 0 2 -2 অ্যাকচুয়ালি কি? 0 2 -2 হচ্ছে যে e1 e2 আর e3 কে সাথে যে নাম্বারগুলোকে গুণ করে আমরা বি তৈরি করতে পারি। সো আমরা 0 ইনটু e1 প্লাস 2 ইনটু e2 প্লাস -2 ইনটু e3 করে যেমন আমরা বি কে তৈরি করতে পারি, যেখানে e1 e2 e3 হচ্ছে আমাদের এই 3 ডাইমেনশনাল সিস্টেমের কোঅর্ডিনেট সিস্টেমে যে অ্যাক্সিস বরাবর ভেক্টরগুলো, রাইট? সো আমরা বি কে R3 এর একটা মেম্বার হিসেবে আমরা এই কোঅর্ডিনেট 0 2 -2 হিসেবে যেভাবে লিখতেছি, একইভাবে বি কে আমরা চিন্তা করতে পারি যে আমাদের এই u1 আর u2 ভেক্টর যে স্পেসটাকে স্প্যান করে সেই স্পেসের মধ্যেও সে আছে। তাহলে যেহেতু R3 একটা সাবসেট, রাইট? সো ওই সাবসেটের ভিতরে যে ভেক্টরগুলো আছে এগুলো তো R3 তেও আছে এবং ওই ছোট স্পেসটার মধ্যেও আছে, ওই সাবসেটের ভিতরে আছে। তো সাবসেটের ভিতরের ভেক্টরগুলোকে চাইলে আমি এখন ওই অরিজিনাল কোঅর্ডিনেট সিস্টেম e1 e2 e3 এর ভিতরে চিন্তা না করে আমি এখন ওই সাবস্পেসকে যেই ভেক্টরগুলো স্প্যান করে তাদেরকে অ্যাক্সিস হিসেবে চিন্তা করে ওই সাবস্পেসে তার কোঅর্ডিনেট আলাদাভাবে বলতে পারি। সেক্ষেত্রে বি কে আমরা আসলে ওই u1 এর সাথে কত এবং u2 এর সাথে কত গুণ করতেছি সেটা দিয়ে লিখতে পারতেছি। সো সেক্ষেত্রে আমরা এই 1 আর -1 পাচ্ছি এবং সেগুলোকে বলবো বি এর কোঅর্ডিনেট ইন দ্য সাবস্পেস স্প্যান বাই u1 u2। ঠিক আছে, গল্পটা হচ্ছে এটা। অলরাইট, আর তো কিছু পড়ি নাই আমরা, আর কিছু কি আমরা পড়ছি? আমরা এই ভেক্টরের যোগ বিয়োগ, এই অ্যাক্সিস, একটা কথা বলতাম, এক সেকেন্ড আমি একটু শেষ করি। যে ভেক্টরের যোগ বিয়োগ অপারেশন, এই অ্যাক্সিসের আইডিয়াটা কি, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের আইডিয়াটা কি, বেসিসের আইডিয়াটা কি, কোঅর্ডিনেটের আইডিয়াটা কি, এগুলো নিয়ে আমরা কথা বলছি। আর আমরা কথা বলছি হচ্ছে এই একটা ফাংশন এর ব্যাপারে, যেটা হচ্ছে এখানে যে কথাগুলো, রাইট? যে একটা ফাংশন লিনিয়ার মানে কি এবং একটা ফাংশন, একটা নন লিনিয়ার ফাংশন কি, নন লিনিয়ার ফাংশনকে যদি আমি অ্যাপ্রক্সিমেট করতে চাই লিনিয়ার ফাংশন দিয়ে তাহলে কিভাবে করব, এইটুকু জিনিসই আমরা কেবলমাত্র পড়ছি এই পুরো মিডটার্মের পর থেকে। হ্যাঁ, সো এর বাইরে আসলে ডট প্রোডাক্ট নিয়ে আমরা কিছু কথাবার্তা বলছি, সেটা একটা এক্সট্রা জিনিস। এর বাইরে ডট প্রোডাক্টের কথা বলছি আমরা, তাও ডট প্রোডাক্টের গল্প শেষ হয়নি, ডট প্রোডাক্টের গল্প আমরা এই উইকে দেখবো। হ্যাঁ, কেউ কিছু একটা বলতে যাচ্ছিল যে কি? স্যার আমাদেরকে কুইজেস বেস্ট কাউন্ট করা হবে আর এভারেজ? বেস্ট কাউন্ট করা হবে। বেস্ট, ওকে। হ্যাঁ,
স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। একটা দিয়েছিলেন স্যার স্যার, একটা কোশ্চেন ছিল আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1 যে দিলেন স্যার, এটার একটা এক্সাম্পল কি দেখানো যাবে? এটা স্যার অ্যাফাইন এর ক্ষেত্রে আলফা প্লাস বিটা নিচে, জি স্যার, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1 এরকম কোন এক্সাম্পল দেখানো যাবে? এটা তুমি একটা নিজে করার চেষ্টা করো। ধরো এফ অফ এক্স যদি হয়ে থাকে ধরো এটা 3x1 প্লাস 5x2 প্লাস 6, এটার ক্ষেত্রে তুমি যদি সুপারপজিশন হোল্ড করে কিনা দেখাতে চাও, তাহলে তোমাকে কি দেখাতে হবে যে এফ অফ আলফা এক্স প্লাস বেটা ওয়াই ইকুয়ালস টু আলফা এফ অফ এক্স প্লাস বেটা এফ অফ ওয়াই হয় যখন আলফা প্লাস বেটা ইকুয়ালস টু 1। সো আমরা এই ফাংশনের ক্ষেত্রে যদি দেখি যে এটা আসলে হোল্ড করে কিনা, হ্যাঁ, সো এটার ক্ষেত্রে আমরা যদি বসাই তাহলে কি পাবো, 3 into x1, তাহলে 3 into alpha x1 plus beta y1 plus 5 into alpha x1 plus beta, sorry, alpha x2 plus beta y2 plus 6, এটা আসবে না? এটুকুই ঠিক আছে? ইয়েস স্যার। আবার এটা যদি ফাংশন দেওয়া হয় এবং যদি জিজ্ঞেস করি যে এটার জন্য সুপারপজিশন হোল্ড করে কিনা, তাহলে কি আমাদের একটা এক্স লাগবে, একটা ওয়াই লাগবে, তারপর আলফা এক্স দিব, তারপর বেটা ওয়াই দিব, তাদেরকে যোগ করব, করলে কি পাবো, এই আলফা এক্স ওয়ান প্লাস বেটা ওয়াই ওয়ান একটা কম্পোনেন্ট পাবো, আলফা এক্স টু প্লাস বেটা ওয়াই টু একটা কম্পোনেন্ট পাবো, রাইট? যদি আমাদের ফাংশনের মধ্যে এক্স ওয়ান আর এক্স টু দুইটা কম্পোনেন্ট থাকে, যদি মোর দেন টু কম্পোনেন্ট থাকতো তাহলে এক্স এর মতো আরেকটা বেশি কম্পোনেন্ট থাকতো, মোর দেন টু কম্পোনেন্ট থাকতো, ওয়াই এর মধ্যেও সেম সংখ্যক কম্পোনেন্ট থাকতো। এক্ষেত্রে আমাদের এই লিনিয়ার কম্বিনেশন নিলেও আমরা আরো একটা লম্বা একটা ভেক্টর পেতাম, রাইট? কিন্তু এক্ষেত্রে আমাদের এক্স ওয়ান আর এক্স টু দুইটা কম্পোনেন্ট আলাদা ফাংশন। সো এখন তুমি যদি এটাকে ভাগো তাহলে আমরা এখান থেকে কি পাই? ওয়েল, আমাদের কি পাওয়া দরকার? আমাদের পাওয়া দরকার হচ্ছে এফ আলফা ইন্টু এফ অফ এক্স প্লাস বেটা ইন্টু এফ অফ ওয়াই। এই জিনিসটা তৈরি করতে পারি কিনা। সো এখানে দেখো যে আমরা আলফা ইন্টু 3x1 প্লাস 5x2 লিখতে পারি, আবার বেটা ইন্টু 3y1 প্লাস 5y2 লিখতে পারি প্লাস 6, এটা লেখা যায় উপরেরটা থেকে। আমি জাস্ট পুরোটা গুণ করে দিয়ে যদি আলফা গুলো একসাথে করো তাহলে 3 আলফা x1 থেকে আমরা এটা লিখলাম প্রথম টার্মটা, আর এক্ষেত্রে 5 আলফা x2, সেখান থেকে আমাদের এই আলফা কমন নিলে 5x2 থাকে। সিমিলারলি বেটা গুলো কমন নিলে 3y1 আর এদিক থেকে 5y2 থাকে। নাও এইটা ইকুয়ালস টু আমরা নিচে যেটা লিখতে চাই সেটা লেখা ডাইরেক্টলি যাচ্ছে না, কারণ আমাদের এখানে ভিতরে একটা 6 দরকার আর এখানেও ভিতরে একটা 6 দরকার, কিন্তু আমাদের দুইটা 6 দরকার, কিন্তু আমাদের 6 তো আছে একটা। আমি যদি এই 6টাকে, এবং আলফা নাই, রাইট? সো আমি ভিতরে কিভাবে একটা প্লাস 6 লিখতে পারি, এবং এক্ষেত্রে বেটা ইন্টু 3y1 5y2 সাথে যদি একটা প্লাস 6 লিখতে পারতাম ভিতরে, তাহলে এটাকে আমরা এফ অফ ওয়াই লিখতে পারতাম, কিন্তু আমাদের আছে জাস্ট 6। সো এখানে আমাদের এই আলফা প্লাস বেটা ইকুয়ালস টু 1 জিনিসটা হেল্প করে। 6 কে আমি লিখতে পারি 6 ইন্টু আলফা প্লাস বেটা, বিকজ আমরা ধরে নিচ্ছি আলফা প্লাস বেটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা 6 কে 6 আলফা প্লাস 6 বেটা দুই ভাগে ভাগ করে লিখতে পারছি। তার মানে আমরা এই 6টাকে এখন আমরা চাইলে, এবং এরকম একটা এক্সাম্পল ক্লাসে করাও হয়েছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, অথবা তোমার সেকশনে নাও হতে পারে, জানি না। এখন এটাকে আমরা এই 6 কে 6 আলফা আর 6 বেটা যেহেতু লিখতে পারি, আমি দুই ভাগে ভাগ করে লিখতে পারি। সো দেখো এখন আমরা সুন্দর মতো সুপারপজিশন লিখতে পারলাম। নরমালি আলফা প্লাস বেটা যদি 1 না হতো তাহলে 6 কে আমরা 6 আলফা 6 ইন্টু আলফা প্লাস বেটা এইভাবে লিখতে পারতাম না, এবং এইভাবে আমরা এই সুপারপজিশনকে আমরা তৈরি করতে পারতাম না। এটা একমাত্র তৈরি করা গেছে যখন আলফা প্লাস বেটা 1 হয়, রাইট? সো এই ক্ষেত্রে আমরা সুপারপজিশন হোল্ড করলো যখন আলফা প্লাস বেটা 1 হয়। সো দিস ইজ নট লিনিয়ার, দিস ইজ অ্যাফাইন। আর যদি ফাংশনটা অ্যাফাইন না হতো তাহলে তুমি যতই এই 6 কে মানে আলফা প্লাস বেটা ইকুয়ালস টু 1 ধরো না কেন, তারপরও তুমি এই সুপারপজিশনকে দেখাতে পারতা না, ঠিক আছে? তো আমি যদি এখানে থাকতো এফ অফ এক্স ইকুয়ালস টু x1 x2, উপরে যে এক্সাম্পলটা আমরা দেখতেছিলাম,
এটার ক্ষেত্রে ধরো রাইট, যে আমাদের এফ অফ এক্স ছিল এক্স পাওয়ার এক্স টু, এক্ষেত্রে তুমি যতই চেষ্টা করো এই যে আলফা স্কোয়ার এক্স পাওয়ার এক্স টু, আলফা বেটা এক্স পাওয়ার এক্স টু এইসব আসলো, এখান থেকে আলফা এক্স পাওয়ার এক্স টু আর বেটা এক্স ওয়াই ওয়ান ওয়াই টু, এটা লেখা আসলে তুমি যতই আলফা প্লাস বেটা ওয়ান ধরলেও আমরা আসলে এটা থেকে এই সেকেন্ড লাইনটা আসলে লেখার কোনো ওয়ে নাই। সো এক্ষেত্রে এই ফাংশনটা অ্যাফাইনও না, রাইট? এটা লিনিয়ার যেমন না, এটা আলফা প্লাস বেটা ইকুয়ালস টু 1 ধরলেও আমরা এই লাইন থেকে এই লাইন লিখতে পারতেছি না। সো এটা আমাদের অ্যাফাইনও না। বুঝা গেল কথাটা? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আরো কয়েকজন কিছু প্রশ্ন করতে যাচ্ছিল। স্যার একটা কোশ্চেন দেখলাম স্যার, শো টু স্টেপস অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্যার এটা পড়ানো হয়নি। জি স্যার। আর কিছু তোমাদের যা পড়ানো হয়েছে সেই টার্মগুলো আমি লিখেই দিচ্ছি। প্রজেকশন কথাটা কি কোথাও লেখানো হয়েছে টপিকে? না, তাহলে না, স্যার, প্রজেকশন না, তোমাদের না নাই। স্যার, প্রজেকশন তো করানো হয়নি। হ্যাঁ, সো প্রজেকশনও তোমাদের নাই। আর স্যার এলইউ ডিকম্পোজিশন সামথিং এরকম দেখেছিলাম। এলইউ একে তোমরা আমাকে এমন প্রশ্ন করতেছো যেগুলো আমার টপিকের লিস্টে নাই, তাহলে কেন শুধু শুধু জিজ্ঞেস করতেছো? টপিকের লিস্টে না থাকলেও কোনো নাই। না স্যার, ওই আপনি স্যার কুইজ টুর সিলেবাসে স্যার দিছেন তো স্যার, সেই জন্য স্যার। সেখানে কি এলইউডি কম্পোজিশন দিছি? না না স্যার। না স্যার, যেগুলো যেগুলো লেখা নেই সেগুলো জিজ্ঞেস করতেছো কেন? স্যার ডি মিনিং বলতে কি কোনো টপিক আছে নাকি? এটা মানে মিনিং বোঝানোর কথা বললো ব্রেক করে সামথিং, মানে প্রুফ টাইপের ম্যাথ নাকি ডি মিনিং একটা টপিকের নাম? আমরা ডট প্রোডাক্ট দিয়ে কিভাবে ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলোকে প্রকাশ করতে পারি আমরা ডিসকাস করছিলাম। সেখানে একটা ভেক্টরের প্রতিটা কম্পোনেন্ট থেকে যদি ভেক্টরের কম্পোনেন্ট গুলোর অ্যাভারেজকে বাদ দেওয়া হয় তাহলে যে ভেক্টরটা তৈরি হয় সেটাকে আমরা ডিমিন্ড ভেক্টর বলছিলাম, রাইট? সো এরকম জিনিস আমরা ক্লাসে পড়ছি। এনিথিং এলস? অলরাইট, সো এই আজকে যে জিনিসগুলো ডট প্রোডাক্টের নিয়ে ধরো আমরা কোনো কোশ্চেন করলেও সেই কোশ্চেন খুব সিম্পল কোশ্চেন থাকবে, ওখানে জটিল কিছু থাকবে না। হ্যাঁ, মানে ভয় পাওয়ার কিছু নেই। আর মানে ডট প্রোডাক্ট জিনিসটা কি সেটা জানতে পারলেই কোশ্চেন আনসার দিতে পারবে। আর এখানে আমরা যেগুলো দেখালাম এই হলো তোমাদের সিলেবাস, রাইট? সো আমরা খুবই কম জিনিস পড়ছি, বাট সো এটা খুব বেশি ডিফিকাল্ট কিছু হওয়ার কথা না। অলরাইট, সো লেটস স্টপ হিয়ার। এই ডকুমেন্টটা আমি তোদের ড্রাইভের ফোল্ডারে দিয়ে দিচ্ছি, চাও পরে দেখতে পারো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার আপনি বলেছিলেন আমাদেরকে এরকম টাইমে অ্যাসাইনমেন্ট দিবেন একটা।